ওকে, কুইকবুক অ্যাকাউন্ট খুলতে যে আপনাদের যে প্রবলেম হয়েছে এই প্রবলেম থাকবে না। আপনাদেরকে দুইটা লিঙ্ক দিচ্ছি, আবার আমি দিয়ে দিব। এই দুইটা লিঙ্ক আপনাদের গ্রুপে আবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা হইলো, আচ্ছা না, এখান থেকে না, আমি সরাসরি লিঙ্ক থেকেই দিয়ে দিচ্ছি। এই যে এইটা হলো, এরা বলতেছে কুইকবুক এডুকেশন। হ্যাঁ, এডুকেশনে যেটা হয়, আপনি একটা অ্যাকাউন্ট খুলতে কোনো ঝামেলা করে না এখানে। যার কারণে আপনি এই লিঙ্কে ঢুকলে আসবেন এই পেজে। এই পেজে এসে আপনি করবেন সাইন আপ। সাইন আপ করবেন, আমি যে ভিডিওটার লিঙ্ক দিচ্ছি ওই ভিডিওতে পুরোটা বলা আছে। হ্যাঁ, সাইন আপ করবেন, আপনি যাবেন ইন্ডিপেন্ডেন্ট লার্নার দিয়ে এখানে আপনার ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এরপর এটার কোনো কাজ নেই, এটা কেটে দেবেন। ওকে, ওখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি, আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি এই যে এইটাতে। এরপরে আসবেন আপনি, আর একটা লিঙ্ক দেয় আপনাকে, সেটা হলো এটা। এইটা যদি আপনি সরাসরি কুইকবুক থেকে ঢোকেন এই লিঙ্ক পাবেন না। হ্যাঁ, এই লিঙ্কটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। এটা হলো, আমরা যে আগে করতাম না কুইকবুক অনলাইনে গিয়ে, একটা হলো গো টু ইউএস সাইট আর একটা হচ্ছে গো টু গ্লোবাল সাইট। আমরা গো টু গ্লোবাল সাইটে ওরা এখন যেটা করছে, ইউকে বলেন অস্ট্রেলিয়া বলেন সবগুলোতে ওরা এখন ওই ক্রেডিট কার্ডের অপশন লাগাই দিচ্ছে। কারণ একটা অপশন খালি আছে, সেটা হচ্ছে ইউএস সাইটে ফ্রি করা যায়। সেক্ষেত্রে ইউএস সাইটের ইউএস এর নাম্বার টাম্বার লাগে নর্মালি, এটাতে লাগে না, কারণ আমরা এডুকেশন থেকে অ্যাকাউন্ট খুলে এখানে এসে ঢুকবো। ওকে, তাহলে এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আসেন, এটা তো দিলাম। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, এখন দিচ্ছি ভিডিও লিঙ্কটা, এটা আমি বলে দিব, তারপরে ভিডিও লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখতেছি। এখন কি হবে, আপনারা যেটা করবেন, যে ট্রাই ইট ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন সবগুলো ফ্রি অবস্থায় আছে কিন্তু। হ্যাঁ, রেট লেখা আছে, বাট ট্রাই ইট ফ্রি। ধরেন আপনি অ্যাডভান্সটা যদি নেন 30 দিনের জন্য, হ্যাঁ, অ্যাডভান্সটা নিয়ে দেন আপনার, আমি এখানে লগ ইন করা আছে বলে আমারটা সরাসরি লগ ইন দেখাচ্ছে। আপনারটা যদি এরকম কিছু আসে, এখানে দেখবেন ছোট্ট করে ব্লু কালার একটা সাইন ইন লেখা থাকবে, ওইখানে ক্লিক করে আপনি একটু আগে এডুকেশনে যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই আইডি পাসওয়ার্ডটা দিলে আপনাকে এই অবস্থায় নিয়ে যাবে। এই অবস্থায় নিয়ে যাবে। এই যে আপনি এখানে করবেন কি, ক্রিয়েট এ নিউ কোম্পানি, সব নিচে ক্রিয়েট এ নিউ কোম্পানি, উপরেগুলো দেখাইছে আমার আগের কোম্পানি যেগুলো এক্সপায়ার হয়ে গেছে। ক্রিয়েট এ নিউ কোম্পানিতে গেলে এখানে দেখেন আপনারা এর আগে গ্লোবাল সাইট থেকে যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেই ইনফরমেশনগুলোই থাকবে, খালি একটু চেহারাটা চেঞ্জ। ওকে, এখানে দেন গেট স্টার্টেড। এখানে বলছে যে আপনার বিজনেসের নাম কি। হ্যাঁ, এখানে দেন ডেল্টা হেলথ কেয়ার 6036। নেক্সট। আচ্ছা, এখানে দেখেন এই ইনফরমেশন কিন্তু গ্লোবালেও চাইছে, এটা চাইছে শেষে। বলছে যে আপনি কুইকবুক ব্যবহার করার আগে কোনটা ব্যবহার করতেন, যে কোনো একটা দিলেই হবে, এটার উপরে অ্যাকাউন্টিংয়ের কোনো তফাৎ হবে না। আমি যেরকম স্প্রেডশিট ইউজ করছি, হ্যাঁ, এক্সেল দিয়ে আমি নেক্সট দিলাম। এরপর দেখেন কয়েকটা ইনফরমেশন একসাথে চাইছে, বলছে ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি কি হেলথ কেয়ার। ওই যে প্রথম ওয়ার্ড ফাইলটা ওপেন করলে দেখবেন ওখানে সব ইনফরমেশন লেখা আছে। হ্যাঁ, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, হেলথ কেয়ার ইকুইপমেন্ট, রেন্টাল, এগুলো একটাও না, কাছাকাছি যাচ্ছে না। আচ্ছা, হেলথ কেয়ার, হোম হেলথ কেয়ার সার্ভিস, কাছাকাছি এটা দিলাম আর কি, এটার সাথে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিজনেস পার্টনারশিপ, আমাদের ওখানে দেখবেন পার্টনারশিপ লেখা আছে। হ্যাঁ, কি বলছে,
কোম্পানি অ্যানুয়াল রেভিনিউ লাস্ট ইয়ার, এটা যা কিছু একটা দিতে পারেন। এটা জাস্ট ও ইনফরমেশন নিচ্ছে আপনার সম্পর্কে। আপনার রোল কি, আপনি সিও এন্ড ওনার দিতে পারেন, অথবা ইন্টারনাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বুক কিপার। সেফ হচ্ছে এটা। হ্যাঁ, কতজন এমপ্লয়ি আছে, আমি দিলাম 6 থেকে 9 জন। এটা আপনি যে কোনোটা একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট, এরপর বলছে কি ইউ নেল দ্য বেসিক। আচ্ছা, এইটা বলছে ইনভয়েস। আচ্ছা, আমরা ইনভয়েসটাই দিই। হ্যাঁ, ডু ইট ফার্স্ট। আমরা বলছি আমরা প্রথমে ইনভয়েস করবো, এটাও জাস্ট ইনফরমেশন ওকে দিচ্ছি আর কি। এটা আমি স্কিপ করে যাই আপাতত, এটা আমি স্কিপ করে যাই। এগুলো সব যে ইন্টিগ্রেট করতে বলতেছে, এখন তো আমাদের আসলে ইন্টিগ্রেট করার মতো কিছু নাই। এখানে বলছে কি নট রাইট নাও, এটা বলছে পেরোলের জন্য ইয়া করবো কিনা, আপাতত আমার দরকার নাই, আমরা ম্যানুয়ালি শিখবো। স্কিপ। আচ্ছা, বলছে এখানে কোনটা করবেন, আমরা এটা সবগুলোই দেবো, সব করবো, যত টার্ম আছে সব আমরা করতে চাই। নেক্সট, এটাও কিন্তু ছিল ওই গ্লোবাল সাইটে, এটা এই অপশনটাও ছিল। লেটস গো। দেখেন জিনিস সবই আছে, খালি চেহারাটা একটু ডিফারেন্ট আসছে। এটা হলো ড্যাশবোর্ড। হ্যাঁ, এখন দেখেন আমরা প্রথমে পাইছিলাম কি বাম পাশে একটা ব্ল্যাক কালারের প্যানেল পাইছিলাম, এইখানে সেটা হোয়াইট কালার হয়ে গেছে। আর দেখেন এখানে প্লাস নিউ বলে একটা অপশন ছিল না, সেটা চলে আসছে। যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে কাস্টমার, এখানে সাপ্লায়ারের জায়গায় নাম আসছে কি ভেন্ডর, একই জিনিস। তারপর আছে টিম, প্রজেক্ট। এই প্রজেক্টটা অন্য ইয়াতে ছিল না, এখন নতুন করে দিয়েছে। আর আদার্স, এখানে 4টা ছিল, এখানে প্রজেক্ট একটা 5টা দিছে, এছাড়া বাকি সবই আগের মতোই আছে। এখান থেকে কিন্তু আমরা দেখেনি যে ইনভয়েস, রিসিভ, পেমেন্ট সব করতে পারি, সেম জিনিসগুলো এখানে আছে। এখন বাম পাশে আমাদের কি ছিল, বাম পাশে ছিল ব্ল্যাক কালারের মধ্যে সেলস। এই সেলসটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ওইখানে সেলসে যা ছিল এখানে সবই আছে। সেলস ওভারভিউ, সেলস ট্রানজ্যাকশন, ইনভয়েস। এই যে ইনভয়েস, ওটা ছিল পাশাপাশি, এখানে পাশাপাশি দেওয়া ছিল। এটা হলো এখানে পাশা, এইদিকে আছে, উপর নিচে আছে। এখানে কোনো ইনভয়েস করা নাই বলে দেখাচ্ছে না, মাত্র তো অ্যাকাউন্টটা খুলছি। হ্যাঁ, তো আপনারা এরকম ইউএসএ অ্যাকাউন্ট খুলে দেখেন, এটা সেলস, এটা এক্সপেন্স। লাস্ট ক্লাসে যেটা করছিলাম, এক্সপেন্স মানে কি সাপ্লায়ার, ভেন্ডরের নিয়ে কাজ। ঠিক আছে, এখানে আছে কাস্টমার, সেলসের মধ্যেও কাস্টমার আছে, এখানে কাস্টমার আলাদা করে দিচ্ছে। এই যে টাইম, এই টাইমটা দিয়ে কী করবেন এটা আজকে দেখাবো। প্রজেক্ট, ইনভেন্টরি আলাদা করা আছে এখানে। হ্যাঁ, সেলস ট্যাক্সটা আলাদা করা আছে। এখন আসেন, আমরা আজকে করব হচ্ছে পেরোল। কুইকবুকে পেরোল কিভাবে করবেন, এটা ইউএসএ হোক, ইউকে হোক, যে কোনো দেশের হোক, শুধু কুইকবুক না, যে কোনো সফটওয়্যারে হোক, আপনি যে কোনো সফটওয়্যারই করতে পারবেন, শুধু বেসিকটা যদি আপনার নলেজে থাকে। ওকে, তাহলে কি আমরা প্লাস নিউ থেকে আসবো টিম। এই টিমের মধ্যেই হচ্ছে পেরোল। এখানে দেখেন আপনাদেরকে আমি এমপ্লয়ি লিস্ট, এখানে একটা এমপ্লয়ি লিস্ট আছে, বলতেছে যে এই এমপ্লয়িগুলো আপনার হয়ে কাজ করে। তো এই এমপ্লয়িগুলোকে আপনি অ্যাড করবেন, এই এক্সেল ফাইলটা আমি দিয়ে দিব। হ্যাঁ, এখন ধরেন এটা রিয়েল লাইফে কীভাবে আসবে, ধরেন আমার পরিচিত একজন আছে, উনি এক ক্লায়েন্টের কাজ করে কুইকবুকে। তো সেই ক্লায়েন্টের ব্যবসা কি, সেই ক্লায়েন্টের ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। কেমন রেস্টুরেন্ট, এটা হচ্ছে ইউএস এর মায়ামিতে। হ্যাঁ, মায়ামি বিচ আছে, বিচের মধ্যে ওনার একটা বার আছে। হ্যাঁ, এই বারের সামনে 8-10টা ওই যে আমাদের কক্সবাজার গেলে যেমন বেঞ্চ দেয় না উপরে ছাতা সহ, ওই রকম বেঞ্চ আছে। আর এখানে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট মানে ওই যে বার, জুস টুস, মটর দেয়, বিয়ার টিয়ার দেয়। তো কী করে, ওনার কয়েকটা স্টাফ আছে। এই স্টাফের কাজ কি, ওই যে সামনের বেঞ্চিগুলো আছে এগুলো ঠিকঠাক করে রাখে। আর 2-3 জন আছে বারটেন্ডার, এরা ওই ড্রিঙ্কস বানায় দেয়।
এখন ওনার যেটা করতে হয়, ওই যে বেঞ্চিগুলো যেটা দেয়, এইখানে হলো 2টা লোক, এরা 2 শিফটে কাজ করে, আওয়ারলি বেসিসে কাজ করে। ওখানে কিন্তু 95 to 98% মানুষ কাজ করে আওয়ারলি বেসিস, সরকারি বেসরকারি সব ক্ষেত্রে। যেমন আমাদের এখানে ট্যাক্সের, ওদের ওখানে ট্যাক্সের সময় কি করে, সারা বছর তো ট্যাক্সের এত লোক লাগে না, ওরা 6 মাসের জন্য লোক নেয়। এই ধরেন মার্চ পর্যন্ত, ওদিকে হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস, আর এদিকে হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাসের জন্য সার্কুলার দেয়, পেমেন্ট ভালো দেয়। আমার যে একটা স্টুডেন্ট আছে ক্যানাডিয়ান মহিলা, মানে বাংলাদেশি মহিলা ক্যানাডিয়ান সিটিজেন, ওনার এক প্রতিবেশী আছে বুয়েটের টিচার ছিল। এই ভদ্রমহিলা, উনিও ভদ্রমহিলা, বুয়েটের টিচার ছিলেন। উনি ক্যানাডাতে গেছেন পিএইচডি করতে, পিএইচডি শেষ করে উনি আর আসেননি। ওইখানে উনি কী করেন, ওইখানে ট্যাক্সের কাজ করে 6 মাস, বাকি 6 মাস ঘুরে বেড়ায়। 6 মাসে যে বেতন পায়, এই বেতন দিয়ে উনি 6 মাস ঘুরে বেড়াতে পারেন। তো উনি দেখছে যে আমার তো বুয়েটে যায় ক্লাস নাও, রাজনীতি করো, এই করো সেই করো, এত করেও তো আমার এত টাকা দিবে না। উনি বাড়ি টাড়ি করে বাড়ি কিনে ফেলছে, দোতলা বাড়িতে, নিজস্ব বাড়িতে থাকে, গাড়ি করে ঘুরে ফিরে 6 মাস কাজ করে, এই বাকি 1 বছর এই টাকা দিয়ে চলে। তো যাই হোক, তো এই যে যেটা বলতেছিলাম, এই পেরোলের কি করে, আমার পরিচিত ভদ্রলোক, সে কুইকবুকে কি করে, কুইকবুকে হচ্ছে ওই যে 2টা লোক যারা ওই বেঞ্চে টানাটানি করে, এদের শিফট মানে কতটুকু আছে, এই শিফটের টাইমটা এন্ট্রি দেয়। শিফটের টাইম এন্ট্রি দেওয়ার পরে ওই টাইম অনুযায়ী ওর বেতন দেয়, পেরোল থেকে বেতন প্রসেস করে। না, আওয়ারলি, ওরা উইকলি বেতন দেয়। ধরেন আপনি আওয়ারলি রেকর্ড করবেন, আপনি মান্থলিও যদি ওর সাথে চুক্তি থাকে, আমি মান্থলি দেবো, মান্থলি দিতে পারেন। বাট ওরাতে ওখানে ইউএসএ, কানাডা, ইউকেতে যেটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার উইকলি সব পেমেন্ট হয়। যেমন স্যালারিও উইকলি যায়, বাড়ি ভাড়াও উইকলি, তারপর ধরেন কারেন্ট বিলগুলো সব, ইউটিলিটি সব উইকলি দেয় ওরা। কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ধরেন এটা আমরা ওই রিলেটেড কোম্পানিতে চাকরি করি তো, যার কারণে এগুলো জানি। যেমন ধরেন আপনার সিওএস বলে, হ্যাঁ, স্পন্সরশিপ করে, বিভিন্ন কোম্পানি স্পন্সর করে না। ধরেন আমি ইউএসএর বা কানাডা বা আমি ইউকের একটা কোম্পানি, আমার এখন একটা ইয়ে লাগবে, ধরেন একটা নার্স লাগবে, কথা বলতে। এখন আমি ইউকেতে নার্স পাচ্ছি না, আমি তখন বললাম যে আমি একটা সার্কুলার দিলাম ইন্টারনেট, যে আমার একটা নার্স লাগবে, এত টাকা বেতন, এই ব্যাপার। তো কয়েকজন অ্যাপ্লাই করলো, তো আমি ধরেন একজনকে সিলেক্ট করলাম যে ওকে আমি নিব। তখন আমি সিওএস লেটার বলে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে কি যেন বলে, এটা কন্ডিশন অফ স্পন্সরশিপ বা কন্ট্রাক্ট অফ স্পন্সরশিপ, সিওএস লেটার দেয় যে সে আমার কোম্পানিতে কাজ করবে, মান্থলি 2000 টাকা বেতন, 2000 পাউন্ড বেতনে সে আমার এখানে ফুল টাইম জব করবে। তখন এটা অ্যাপ্রুভাল দেয়, ঠিক আছে ও আসবে। তখন এরা ভিসা দিয়ে দেয়, মানে ওই এম্বাসি ভিসা দিয়ে দেয় সিওএস থাকলে। তো সেটার এগেনস্টে যারা আসে, এই সিওএস নিয়ে যারা আসে, এরা বেতন পায় মান্থলি। স্পন্সরশিপে যারা আসে, এরা খুব সংখ্যা খুবই কম। যেমন আমাদের কোম্পানিতে সিওএস আছে মানে 3 জন আর সর্বোচ্চ, যারা ইউকেতে বসে। আর আমরা যারা বাংলাদেশে বসে, আমাদের তো আরও দরকার নেই। 3 জনের আছে, এই 3 জনকে মান্থলি বেতন দেয়, আর বাকি সব বেতন পায় হচ্ছে উইকলি। আমাদের অফিসে যারা কাজ করে, এদেরও টাইম শিট আছে, এদেরও প্রতিদিন কটা থেকে কটা অফিস করতেছে, টাইম শিট দিয়ে প্রসেস হয়। ওকে, তো প্রথম যে বিষয়টা আসেন, সেটা হলো যে আমাদের এখানে কয়েকটা স্টাফের নাম আছে, হ্যাঁ। এই স্টাফ আপনি কুইকবুকে এন্ট্রি দিতে পারবেন। আগে একটা বলে রাখি, পেরোল প্রসেস এবং পেরোল অ্যাকাউন্টিং দুটো ডিফারেন্ট জিনিস। এখন যেটা করবেন, স্টাফের নাম এন্ট্রি দেওয়া, এগুলো হচ্ছে পেরোল প্রসেসের কাজ। পে স্লিপ রেডি হওয়া পর্যন্ত কাজ হচ্ছে এইচআর, পে স্লিপ হাতে আসার পর কাজ হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো এখানে বড় করি, এখানে দেখ, এটা হলো স্টাফের নেম, এই কটা হলো স্টাফের নেম, এটা হলো তার ডিটেল, হ্যাঁ। এখন আসেন আমরা এখানে একটু দেখি এখানে কি কি আছে। এখানে বলতেছে টিম, পেরোল, টাইম এন্ট্রি। টাইম এন্ট্রি বলতে বোঝাচ্ছে যে একটা স্টাফ কতটুকু কাজ করছে, এই টাইম এন্ট্রি দেওয়া যাবে। একটা হলো অ্যাড এমপ্লয়ি, অ্যাড কন্ট্রাক্টর। এখন ধরেন একটা কন্ট্রাক্টর আছে আপনার, যার থেকে আপনি উইকলি সার্ভিস নেন। যেমন আপনাকে বলি,
এই কন্ট্রাক্টরের কাহিনীটা কি, আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানি কাজ করে অ্যাজ এ কন্ট্রাক্টর। ইউকেতে ধরেন প্রায় বলতে গেলে মানে আনুমানিক 99% মানুষ বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে থাকে। তারা ছেলেমেয়ের কাছে থাকে না, তারা নিজেরাই থাকে না। তারা কি করে, ওই যে আপনার ইয়াতে কি বলে জেরোতে যখন পেরোল করেছিলাম, এনআইসি বলে একটা অপশন করেছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ঠিক আছে। এরা কি করে, এরা যে যার মতো চাকরি করে এবং ওই চাকরি হিসেবে এনআইসি কিন্তু ভ্যারি করে, তাই না, কার কতটুকু আছে। এরা কি করে, এরা 50 পাউন্ড 100 পাউন্ড 30 পাউন্ড যার যেরকম ইনকাম, ওই ইনকাম অনুযায়ী এরা ন্যাশনাল ইন্স্যুরেন্স জমা দেয় প্রতি মাসে বা প্রতি উইকেই জমা দেয়। জমা দিতে ধরেন ও 20 বছর বয়স থেকে কামানো শুরু করে, জমা দিতে থাকে। ওর যখন 60 বছর বয়স হয়, মানে 40 বছর ধরেও এনআইসি দিচ্ছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স দিয়ে দিচ্ছে। দেওয়ার পর যখন ও রিটায়ার করলো 60 বছর বয়সে বা 55 বছর বয়সে, এই যে সারা জীবন ও এনআইসি দিয়ে গেছে। আমাদের বাংলাদেশে ওই আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা চালু করতে চেয়েছিল না, না 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 সবার জন্য একটা ওই যে পেনশন স্কিম চালু করতে চেয়েছিল না, এটাই হচ্ছে সেটা। আমাদের দেশের এটার তো আপনার গ্যারান্টি ছিল না যে পেনশন আপনি আদৌ পাবেন কিনা, বাট ওদের ওখানে গ্যারান্টি আছে। ওরা তখন কি করে, এই গভর্নমেন্ট এরকম বিভিন্ন কেয়ার হোম বলে ওদেরকে, আমাদের যেমন বৃদ্ধাশ্রম বলে ওদেরকে বলে কেয়ার হোম। এই কেয়ার হোমগুলোতে ওরা এদেরকে পাঠিয়ে দেয়। ওই রিটায়ারমেন্টের পর থেকে ওর মৃত্যু পর্যন্ত এ ওই কেয়ার হোমে থাকবে, ওখানে খাবে দাবে, আরও বুড়ার যেগুলো আছে এগুলোর সাথে মৌজ মাস্তি করবে, বিচে ঘুরবে, পার্টি করবে, হ্যাঁ। অসুস্থ হলে ওরাই ডাক্তার দিবে, ওরাই নার্স দিবে, ওরাই চিকিৎসা করবে, মরার আগ পর্যন্ত ওখানে থাকবে। ছেলেমেয়েরা ফাদার্স যেতে, আজকে মনে ফাদার্স যেতে যে একটা ফুল নিয়ে বাপের সাথে দেখা করে আসবে, এটা হচ্ছে। তা আমি চিন্তা করি এক হিসেবে ভালো, কারণ কি ছেলেমেয়ের উপর ডিপেন্ডেন্সি নাই, সরকার দেখবে। আমি তো সারা জীবন ধরে টাকা দিয়ে দিচ্ছি, প্রেশার নাই। হ্যাঁ, আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনাদের একটা কেয়ার হোম দেখাই। Oddly care. এটা একটা কেয়ার হোমের ওয়েবসাইট, হ্যাঁ। ওদের ছবিগুলো কই আছে, সার্ভিস দিচ্ছে, ব্রোশিওর। আপনি ওদের ফেসবুক পেজ, ওদের ইয়ে দেখলে ওরা উইকলি পার্টি করতেছে, ওরা উইকলি কি কি করতেছে সব আছে। আচ্ছা এখানে নাই, দেখি অন্য কোথাও আছে। হ্যাঁ, বেশি আনন্দে থাকে, হ্যাঁ। এই যে ওদের সার্ভিস কি কি আছে, হ্যাঁ, একদম একটা কেউ কারো বাবা মাকে ওখানে পাঠাইলে একদম 5 স্টার হোটেলের মতো, আপনি চিন্তাই করতে পারবেন না। 5 স্টার হোটেলে যেমন ধরেন যে মানে সার্ভিস দেয়, একদম রুম ক্লিন করা থেকে শুরু করে সব একেবারে ডিটেল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে, তো এখন ধরেন আমরা কি করি, আমরা বলতেছিলাম না যে কন্ট্রাক্টর, আমরা একটা এজেন্সি হিসেবে কাজ করি। এই কেয়ার হোমগুলোতে আমরা ডাক্তার, নার্স, কেয়ারার, অনেক সময় ক্লিনারও সাপ্লাই করি। ইউকেতে অনেক স্টুডেন্ট যায়, অনেক লোকজন যায়, যারা আবার এই যে সিওএস নিয়ে যারা যায়, তারা ফুল টাইম কাজ করার পাশাপাশি উইকলি 20 ঘন্টা আবার পার্ট টাইম করতে পারে। তো যারা যায় তারা আমাদের কোম্পানির ওয়েবসাইটে যে খোঁজে যে কাজ আছে কিনা, বা আমরা অনেক সময় খুঁজি ওই এলাকায় কে আছে। সিভিল লাইব্রেরিতে ওদের এখানে আমাদের যেমন বিডি জবস আছে, ওরকম সিভিল লাইব্রেরি আছে, ওটাতে কিছু টাকা দিলে অ্যাক্সেস দেয়, ওই এলাকা ভিত্তিক খুঁজে বের করা যায় কে কে কাজ করে। তো আমরা মূলত হেলথ কেয়ার নিয়ে কাজ করি। আমাদের সব থেকে বেশি লাগে হচ্ছে নার্স আর কেয়ারার। কেয়ারার বলতে ওয়ার্ড বয় টাইপের, 1-to-1 থাকে, মানে একটা পেশেন্টের জন্য একটা কেয়ারার লাগে, এরকমও থাকে। ওটা পেমেন্ট বেশি। ধরেন একজন এত বয়স হয়ে গেছে, ও ওয়াশরুমে যাইতে পারে না, ওকে তুলে নিয়ে ওয়াশরুমে যেতে হয়, গোসল করে দিতে হবে, খাওয়াই দিতে হয়। কেয়ারারদের মেডিকেশনের ট্রেনিং লাগে, মানে এই যে মেডিসিন কোনটা কখন খাওয়াবে,
আবার এই মেডিসিনে কোনো ডান বাম হইলে একদম খবর আছে, বুঝছেন? এত কেয়ার নেই। তো এই যে আমরা যে লোকটা সাপ্লাই দিচ্ছি, ওরা আমাদেরকে প্রতি লোকের বিনিময়ে আমাদেরকে পেমেন্ট করে পার উইক। তো এইটা হচ্ছে আমরা হলো এজেন্সি বা আমরা কন্ট্রাক্টর। এই জন্য এখানে কন্ট্রাক্টর অপশনটা আসছে, যে আপনার সরাসরি এমপ্লয়ি না থাকলেও আপনার কন্ট্রাক্টর থাকতে পারে। ওকে, তাহলে আমরা অ্যাড অ্যান এমপ্লয়ি, প্রথমে একটা এমপ্লয়ি অ্যাড করে নিই আগে। এখানে যেহেতু কোনোটাই অ্যাড করা নাই, যার কারণে এখান থেকে আমরা চলে যাবো অ্যাড অ্যান এমপ্লয়ি। এখানে বলছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল আর কবে তাকে নিচ্ছেন। এখন আমরা যদি একটু এখানে আসি, এটা হলো ওর নাম, পুরা নাম। হ্যাঁ, এটা আমরা একটু কপি করি, বসাইলাম। হ্যাঁ, এইটা হলো মেগান হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম হচ্ছে এই যে এ, লাস্ট নেম হচ্ছে হলিস। ওর একটা ইমেল আছে, এই যে এইটা, এই যে এটা দিলাম ইমেল। এখন ওরে নিচি কবে আমরা, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন। আচ্ছা, ওর হায়ার ডেট আছে নাকি? না, এখানে ইনফরমেশনটা দেওয়া নাই, ওর ডেট অফ বার্থ আছে। হ্যাঁ, এখানে বলতেছে কি, এখানে বলতেছে হায়ার ডেট, কবে নিয়েছেন। তো ধরেন আমরা ধরে নিচ্ছি জুনের, তো ধরেন জুনের 1 তারিখে নিচ্ছি, কথার কথা। অ্যাড এমপ্লয়ি দিলাম, দিলে এটা হচ্ছে মেগানে হলিসের প্রোফাইল। হ্যাঁ, আপনি যদি যে এমপ্লয়িতে আসেন, এমপ্লয়িতে আসলে এরকম যতগুলো অ্যাড করবেন সিরিয়ালি ততগুলো এমপ্লয়ি আপনাকে এখানে দেখাবে। ওকে, তারপর এখান থেকে যে অ্যাড অ্যান এমপ্লয়ি করলে আবার একটা এমপ্লয়ি অ্যাড করতে পারবেন, আর এই নামের উপর ক্লিক করলে ওর প্রোফাইলে ঢুকে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত ইনফরমেশন আমি দেই নাই, বাট আপনি চাইলে এখানে সমস্ত ইনফরমেশন দিতে পারবেন এডিট করে করে। এইসব এমপ্লয়ি কন্ট্রাক্টরের আন্ডারে থাকে না? কন্ট্রাক্টর, হ্যাঁ থাকে। কন্ট্রাক্টরের আন্ডারে থাকবে না? কন্ট্রাক্টরের আন্ডারে না, কন্ট্রাক্টরের আন্ডারে হলে আপনি এমপ্লয়ি অ্যাড করবেন না। কারণ কন্ট্রাক্টর, ধরেন আপনার সাথে কন্ট্রাক্টরের চুক্তি হলো সে প্রতি সপ্তাহে আপনাকে 4টা স্টাফ দিবে, সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা কাজ করবে। এখন সে একদিনে একজনকে পাঠাতে পারে, কোনো সমস্যা নেই। ওরা তো পেমেন্ট করবে কন্ট্রাক্টর। হ্যাঁ, না না, এমপ্লয়ি কি পেমেন্ট করবে কন্ট্রাক্টর? কন্ট্রাক্টর। এই জন্য এটা আমি বলতেছি, এটা হলো ইন্টারনাল স্টাফের ক্ষেত্রে, এটা হলো আমার ইন্টারনাল স্টাফ, আমি অ্যাড করবো এইভাবে। হ্যাঁ, এখন এই ইন্টারনাল স্টাফ কাজ করবে কিভাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি আবার অ্যাড কন্ট্রাক্টরে দিই, কন্ট্রাক্টরের নেম ধরেন দিলাম হচ্ছে ক্যারি। হ্যাঁ, ইমেল একটা দিলাম, ওকে, অ্যাড কন্ট্রাক্টর। এখানে বলতেছে কন্ট্রাক্টর অ্যাড করার সময় আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, দেখি না, ওখানে আবার এগুলো ভেজাল আছে। আপনি একটা ফুট করে একটা নাম দিয়ে কন্ট্রাক্টর অ্যাড করতে পারবেন না, ওই কোম্পানি আবার ওখানে রেজিস্টার্ড থাকতে হবে, অনেক ভেজাল আছে। আচ্ছা, আমি তো এসএমএসটা পাচ্ছি না। মোবাইল নাম্বার ঠিক আছে? হ্যাঁ, নাম্বার তো ঠিক আছে, নাম্বার সাথেই আছে। আচ্ছা, কল দিছি, দেখি কল দেয় নাকি। ওই যে আমি ওখানে এসএমএস এর এগেইনস্টে কল ক্লিক করলাম, আমার মোবাইল নাম্বার তখন বাংলাদেশি মোবাইলে খোলা যায় তো। আমার এই অ্যাকাউন্ট যখন খোলা তখন বাংলাদেশি নাম্বার দিয়ে খোলা দিত। আপনি আপনি এই যেটা করবেন না, এই যে কি বলে এডুকেশন থেকে যে আপনি খুলবেন না, আপনার ইমেলে যাবে, ইমেলে করতে।
ওকে, এখন বলতেছে চেক এক্সপেন্স বিল। আচ্ছা, কেয়ার ইউকের এগেনস্টে এখন আপনি এখানে কি করবেন? এখন এটার এগেনস্টে আপনি তাকে বিল করবেন বা তার কাছ থেকে যে ইয়ে নিচ্ছেন এগুলো করবেন। এটাতে আমি আসতেছি। প্রথমে আসি আরও জিনিসগুলো, মানে আপনার হচ্ছে এমপ্লয়ি আর কন্ট্রাক্টর আপনি অ্যাড করা দেখলেন। ওকে, এখন আসেন টাইম এন্ট্রি। আমাদের একটা স্টাফ, ইন্টারনাল স্টাফ দেওয়া আছে না, অ্যাড করলাম না একটু আগে। এখন টাইম এন্ট্রি, চেক চেক আউট প্রাইসিং। আচ্ছা, এইখানে একটা প্রবলেম আছে, এখানে কিন্তু সার্ভিস অ্যাড করতে হবে। ওই যে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করছি না, এই জন্য এখানে বলতেছে চেক আউট প্রাইসিং। এটা কেবল খুললাম। আচ্ছা, এটা আমি একটু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করে দিই। এই বাবা, সেলস থেকে প্রোডাক্ট, সেলস থেকে এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, সেলসের মধ্যে কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে। আচ্ছা, আমি দেখি তো আমার এখানে কি করা আছে কিনা। হ্যাঁ, কেন 8টা 8:30 বাজে? হুম, ঠিক আছে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা আমি ওখানে নিয়ে গেলাম। ইম্পোর্ট আইটেম, ইম্পোর্ট সিএসবি, এখানে লিখে লিখেও করা যাবে। হ্যাঁ, ডেস্কটপ এরিয়া, নেক্সট নেক্সট সেভ। তাহলে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমি ওই যে আগের মতোই সব ফরম্যাট করে রাখছিলাম, জাস্ট আপলোড করে দিলাম। ওরে বাপরে, এটা এত সময় নিচ্ছে। অ্যাজ অফ ডেট দেওয়া নেই, এটা এগুলা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ইনভেন্টরি। ইনভেন্টরিতে অ্যাজ অফ ডেট লাগবেই, বুঝছেন? বাকিগুলো ছিল সার্ভিস। না, প্রথমে 3টা ফেইল্ড হয়েছিল, এখন 9টাই 0 ফেইল্ড। ওকে, তাহলে এটার কাজ শেষ। এখন আসেন এখন আসেন এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সব চলে আসছে জায়গা মতো। হ্যাঁ, এখন যদি আমরা যে প্লাস থেকে টাইম এন্ট্রিতে যাই,
এখন দেখেন এই টাইম এন্ট্রি দিবেন কোথায়, এই যে আমার ইন্টারনাল স্টাফে নাকি কন্ট্রাক্টরের এন্ট্রি? না এই যে স্টাফ আচ্ছা, ইন্টারনাল স্টাফ সিলেক্ট করি। এখন বলতেছে কি দেখেন এটা হলো দিস উইক, এই উইকের, হ্যাঁ। আর দেখেন লাস্ট উইক, অথবা আপনি কাস্টম করলে কোন ডেটে কোন উইকের ডেটে দিতে চান সেই উইকের ডেটেও দিতে পারবেন। আপনাদের একটা জিনিস মনে আছে কিনা, যখন আমরা এই জেরোতে পেরোল করছিলাম, ইউকে পেরোল উইক 47 লেখা ছিল, মনে আছে? উইক 47, তার মানে এই ইউএসএ বলেন ইউকে বলেন উইক নাম্বারটা ইম্পর্টেন্ট। এবং উইক এন্ডিং ডেট কবে হয়? ওদের উইক এন্ডিং ডেট হয় হচ্ছে সানডেতে। এই যে ধরেন উইক এন্ডিং ডেট হবে 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। মানে ওদের হচ্ছে এই সানডে পর্যন্ত, মানে আপনার মানডে থেকে, এই যে মানডে থেকে সানডে পর্যন্ত ওদের হচ্ছে এক উইক। শনিবার বন্ধ থাকলে ওদের সানডে পর্যন্ত এক উইক। ওকে, তো উইক এন্ডিং ডেটটা খুবই ইম্পর্টেন্ট। এটা যখন আপনার পেরোলের কাজ করতে হবে কোনো ক্লায়েন্টের, ও তখন দেখবেন উইক নাম্বার অথবা উইক এন্ডিং ডেট বলতেছে যে এই উইক এন্ডিং এর পেরোল করতে হবে। ও বলবে ধরেন আপনার 15/6 পেরোল, 15/6/2025 পেরোল। এখন আপনার যদি আইডিয়া না থাকে তাহলে তো আপনি চিন্তা করুন 15/6 পেরোল আমি কেমন করবো, বুঝছেন? এই জন্য উইক নাম্বার বা উইক এন্ডিং। উইক নাম্বার কিভাবে হয়? ইউএস এর উইক নাম্বার হয় জানুয়ারির 1 তারিখ থেকে। জানুয়ারির 1 তারিখ থেকে 7 তারিখ হচ্ছে উইক 1, 7 থেকে 14 উইক 2, 14 থেকে 21 উইক 3, 21 থেকে কত 27 বা 28 উইক 4, এইভাবে। আবার ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল থেকে শুরু, তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ হচ্ছে উইক 1, উইক 2, এইভাবে যেতে থাকে। তো আপনি তার কাছ থেকে শুনবেন যে তোমার ফাইন্যান্সিয়াল ইয়ার কবে থেকে শুরু বা তোমার উইক 1 কবে থেকে, তাহলে উইক এন্ডিংটা আপনি বের করতে পারবেন, অথবা কত নাম্বার উইক, তাহলে বের করতে পারবেন। এখন ধরেন কাস্টমটা তো আমরা বুঝলাম। এখন এইটাতে যদি আসি, ধরেন আমি লাস্ট উইক দিচ্ছি, হ্যাঁ। এখন স্টার্ট অ্যান্ড এন্ড টাইম আমি এখানে বসাবো। প্রথমে বলতেছে কি থার্সডে, প্রথমে আছে থার্সডে এখানে, হ্যাঁ। থার্সডের স্টার্ট টাইম কখন? এই যে আমার স্টাফটা থার্সডে স্টার্ট টাইম শুরু করছে কখন? এখান থেকে যদি দিই কত ঘন্টা কত মিনিট না, আচ্ছা এখানে দিলাম ধরেন আমি 10:30, আর শেষ করছে হচ্ছে ধরেন 21:30। আচ্ছা এই এখানে আসছে, আচ্ছা এখানে এএমপিএম দিয়ে আছে, যার কারণে ইয়ে থাকবে। যদি এএমপিএম না থাকে তাহলে কিন্তু 24 আওয়ার ফরম্যাটে বসাতে হবে। ধরেন ও সকাল 10টায় কাজ শুরু করছে না, না আমার পিএম লাগবে। ধরেন 10টায় কাজ শুরু করছে, বিকাল 4টায় শেষ করছে, ঠিক আছে। কাস্টমারকে এখানে কাস্টমার ওই যে যেগুলো আমার যে কাস্টমার থাকবে, সাপ্লায়ার এবং কাস্টমার আছে না, সে একটা কাস্টমার নাম এখানে সিলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা এখন সার্ভিস, রাইট। এখন দেখেন এই যে সার্ভিস কি দিয়েছে, দেখেন এখানে যতগুলো সার্ভিস ছিল, আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস ছিল না, এই সার্ভিসগুলো কিন্তু এখানে আছে। ধরেন ও কি দিছে, নার্স, এই যে নার্সিং কেয়ার। ধরেন এই মেগানে হলিস এ হচ্ছে একজন নার্স, ও আমার এটা কি ডেল্টা হেলথ কেয়ার না কোম্পানি, তো ও সার্ভিস দিছে ধরেন একজন নার্স। কাকে সার্ভিস দিছে এইটার জন্য আমাদের আর একটু কাজ করতে হবে, কাস্টমারটা অ্যাড করে নিতে হবে। হ্যাঁ তাও পারে। আচ্ছা দেখি কাস্টমার এখানে ফিক্স নাই, কাস্টমার ছাড়া নিতে পারে। এইটা গেল আমার থার্সডেতে, এরপর আসেন ফ্রাইডেতে। এই থার্সডেতে ও ক্যালকুলেট করে নিবে, এটা ক্যালকুলেট করে নেবে। এখন দেখেন এই যে ফ্রাইডেতে এসে আমি যদি স্টার্ট টাইম এন্ড টাইম না দিই, আমি ধরেন জানি যে ও কাজ করছে 5 ঘন্টা, তাহলে আমি এই যে এখানে শুধু বসাবো 5 ঘন্টা, বুঝছেন? এখানে বসাবো 5 ঘন্টা দিয়ে আমি এখানে যে আরো অ্যাড করতে চাই, ধরেন ও আমার 2টা কাস্টমারের কাছে কাজ করছে,
সকাল 10টা থেকে বিকাল 5টা একটা করছে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা একটা করছে, এরকম হতেই পারে। তাহলে এখানে অ্যাড দিলে আর একটা অ্যাড করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একই ব্যক্তি দুইটা কাজ থাকতে পারে, অথবা 5 ঘন্টা না হোক, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা থাকতে পারে। তারপর এইভাবে আপনি প্রতিটা উইকের প্রতিদিনেরটা তার টাইম এন্ট্রি দিতে পারেন। আমরা প্র্যাকটিক্যালি কি করি আমাদের কোম্পানিতে, আমরা কিন্তু এইভাবেই কাজ করি। ধরেন একটা স্টাফ আমি পাঠাইছি, যে অডলি বললাম না, অডলিতে পাঠাইছি, কেয়ার হোমে পাঠাইছি। সে অডলিতে গেছে, ধরুন শুক্রবার 5 ঘন্টা কাজ করছে। আমাদের একটা টাইম শিট আছে, পেপার টাইম শিট। ওই টাইম শিটের মধ্যে অডলির ম্যানেজার কটা থেকে কটা পর্যন্ত কাজ করছে সে সাইন করে দেবে। আবার ধরেন রবিবারে পাঠাইছি আমি, ধরেন আরেকটা আছে ইউকেতে, এরকম ধরেন এই যে কি বলে এটাকে, নিউভেন বলে একটা আছে, ধরেন নিউভেনে পাঠাইছি। ওইখানে নিউভেনের ম্যানেজার কটা থেকে কটা কাজ করছে সাইন করে দেবে। এরকম ধরেন সে আমাদের 7 দিনের মধ্যে 4 দিন আমাদের সাথে কাজ করছে ঘন্টা বেসিস। এখন তার সাথে আমাদের রেট ঠিক করা আছে, তো তোমাকে পার আওয়ার, ইউকের গভর্নমেন্টের আবার মিনিমাম পে রেট আছে 12.21, 12 পাউন্ড 21 পয়সা প্রতি ঘন্টায় দিতে হবে। সে যদি কিছু নাও জানে, এটা হলো সর্বনিম্ন, আপনি এর নিচে দিতে পারবেন না কাউকে কাজ করেন। ওকে, ধরেন আপনি এর নিচে দিলেন, বলুন। হ্যাঁ, না 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 না, এইটার ইয়াটা এখন দাঁড়ানো ডিটেল শো করার কথা। না, স্টেট টাইম মেন টাইম দিলে অটোমেটিক আওয়ার ক্যালকুলেট করে নেওয়ার কথা। না, ডাইরেক্ট বসালে তো আসবে, কিন্তু এটা তো অপশন আছে, এটা তো আসার কথা, এটা কেন আসবে? আচ্ছা, আমরা এটা সেভ দেওয়ার পর দেখে আসে কিনা। উই কান্ট সেভ দিস টাইম এন্ট্রি। আচ্ছা, কেন? সামথিং ইজ কোয়াইট। আচ্ছা, এখানে একটু দেখি। ও বলতেছে যে এইটা ওরা ইয়া করতে পারছে না, কেন পারছে না? এইটাও হইতে পারে, এটা তো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করি নাই, তাই না? এটাও হইতে পারে, দেখি। না না, সেটা ওটা তো দিলে দেওয়াই যাবে, কিন্তু এইটার প্রবলেমটা কি হচ্ছে? আচ্ছা, দেখি এখানে আবার 6 ঘন্টা দিয়ে দিই, আওয়ার দিলে আসতেছে। আচ্ছা, এটা তার মানে এটা এখানে কাহিনী আছে। এটা হলো আমার, এটা নতুন এখন খুঁজে, এটা সেটিংস করিনি। সেটিংসে অনেকগুলো ঘটনা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই আওয়ারটা এখানে কি বলতেছে, 6 আওয়ার। আচ্ছা, লাস্ট উইক এইখানে ঘটনা 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 হচ্ছে, এটা দিস উইক দিলে নেয় কিনা একটু দেখি। আচ্ছা, কাজ করি। মানে এই 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 লুকটা আমার জন্য নতুন, বুঝছেন?
টাইম এন্ট্রি এটা তো ওইটাই থাকবে, চেক আউট প্রাইসিং। আচ্ছা ওকে, এখানে আছেন টাইম এন্ট্রি, শিডিউল টাইম অফ টাইম টিম, স্প্লিট বাই এমপ্লয়ি। ওকে, মেগানে হলিস এর 5 ঘন্টা ইয়া নিচ্ছে, কি বলে এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ 5 ঘন্টা নিচ্ছে, বাকিটা এন্ট্রি নেয় নাই। এক টাইম মেগানে হলিস। ওকে, স্টার্ট এন্ড টাইম 6:15, স্টার্ট টাইম বললাম আমি সকাল সন্ধ্যা 7টা, আর এটা হবে হলো 16। আচ্ছা এখানে দেখেন 15 তারিখ সন্ধ্যা 7টায় শুরু করলো, আর এটা যে 1টা AM হলো, তার মানে 16 তারিখ পড়ে গেছে, এই জন্য 16 তারিখ দেওয়া হলো। এখানে দেখেন 6 ঘন্টা টাইম ও ক্যালকুলেট করছে। এখানে কাস্টমার 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 সার্ভিস, কি সার্ভিস দিছে, ধরেন নার্সিং কেয়ার দিছে। আইটেমটা বিলেবল হবে কি না হবে, আচ্ছা বিলেবল হইলে এটা আবার কাস্টমার সিলেক্ট করা হয় না। আচ্ছা বিলেবল ছাড়াই দিই। You are missing some info, go back to time from and fix any error. না 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 ও আচ্ছা আজকে কি 15 তারিখ? ও সরি 8 তারিখ, এই যে এবার দেখেন, এবার নেই। আচ্ছা এখানে টোটাল দেখলো 5 ঘন্টা, এর 5 ঘন্টাই নিচ্ছে, ওইটা কেন নিচ্ছে না? এটা হলো 1/6 থেকে 7/6। ও আচ্ছা, এটা হলো লাস্ট উইক, দিস উইক, দেখছেন? এটা বুঝছেন কি? এই যে এখানে ধরেন আজ একটু আগে যেটা এন্ট্রি দিচ্ছি 8 তারিখের, ওইটা হচ্ছে দিস উইক, এই উইকের, এই উইকে এর হচ্ছে 6.75। আর লাস্ট উইক যেটা 5 ঘন্টা এন্ট্রি দিচ্ছি, সেটা যদি লাস্ট উইকে যদি যাই, তাহলে লাস্ট উইকে 5 ঘন্টা। গত সপ্তাহে 5 ঘন্টা, এই সপ্তাহে 6.75। এই যে এখানে সিলেক্ট করলেই চলে আসবে, দেখেন এই যে দিস উইক, ডেট ওয়াইজ 8 তারিখ দিচ্ছে, এই যে 6.75। আবার যদি লাস্ট উইকে যাই, 1 তারিখের ডেটের ইয়ে দিচ্ছি, এই যে দেখেন লাস্ট উইকে 5 ঘন্টা। মানে আপনি যে উইকে ওর নামে এন্ট্রি দিবেন, সেই উইকে ওটা শো করবে। ওকে, দুটো 2 সপ্তাহ চলে গেছে। এখন দেখেন এই 5 ঘন্টা আপনি এখান থেকে অ্যাপ্রুভ করবেন,
যখন দেখলেন যে ওর কাগজপত্র সব ঠিক আছে, ওখানে ডিউটি করছে, আপনি অ্যাপ্রুভ করে দেন। ওকে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি চাইলে পরবর্তীতে আনঅ্যাপ্রুভও করতে পারবেন, পর দেখলেন ভুল হয়েছে আবার আনঅ্যাপ্রুভ করতে পারবেন। ওকে, এখন আসেন রিভিউ টাইম, উইকলি টাইম শিট। এখন দেখেন এখানে দুটো জিনিস নতুন আসছে, একটা হলো সিঙ্গেল টাইম শিট, একটা হলো উইকলি টাইম শিট। ওকে, একটু আগে আমরা যেটা করছি, ওই যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ছিল যেটা, ওইটা হচ্ছে উইকলি টাইম শিট। এই টাইম শিট জিনিসটা আপনারা যখন মানে ক্লায়েন্টের কাজ করবেন তখন খুব বেশি বেশি শুনবেন যে টাইম শিট আছে কি। টাইম শিট দুই ধরনের হয়, একটা সিঙ্গেল টাইম শিট, একটা হচ্ছে উইকলি টাইম শিট। সিঙ্গেল টাইম শিট কোনটা? ওই যে একজনকে এক হোমে পাঠাইছেন, ও শুধু ওখানেই কাজ করে চলে আসছে, আবার আর এক হোমে পাঠাইছেন, ওখানে ওর তিনটা হোমের সিঙ্গেল সিঙ্গেল টাইম শিট আছে। আবার একটা স্টাফকে আপনি একবারে এক সপ্তাহের জন্য বুকিংয়ে পাঠাইছেন, ওখানে ও উইকলি টাইম শিট নিয়ে আসবে। হয়তো 7 দিন কাজ করে নাই, 5 দিন করছে, বাট ওখান থেকে উইকলি টাইম শিট নিয়ে আসবে। তো টাইম শিট হবে দুই রকম, একটা হচ্ছে উইকলি টাইম শিট, একটা হলো সিঙ্গেল টাইম শিট। ধরেন যদি আমি সিঙ্গেল টাইম শিটে যাই, এখানে বলতেছে স্টার্ট ডেট। স্টার্ট ডেট আমি একটু ব্যাকে ধরি, 8 তারিখ। নেম, আমার এখানে একজন কন্ট্রাক্টর আছে আর একজন এমপ্লয়ি আছে, ধরুন আমার এমপ্লয়ি দিয়ে কাজ করাইছে। কাস্টমারটা অ্যাড করা নাই, আচ্ছা কাস্টমারটা অ্যাড করে দিই। কাস্টমার ডিসপ্লে নেম, ধরেন কাস্টমারের নাম হচ্ছে কি দিব, বন। ওকে, কাস্টমারের নাম হচ্ছে বন, মানে বন সাহেব অসুস্থ, তার কাছে আমি এই নার্স পাঠাইছি সেবা করার জন্য। সার্ভিস কি দিছে? সার্ভিস দিছে সে এখানে দেখেন, আমরা যে সার্ভিসগুলো অ্যাড করছি সেগুলো এখানে শো করতেছে, নার্সিং কেয়ার। ওকে, এখন দেখেন এই যে নিচে একটা অপশন আছে যে পার আওয়ার এর সার্ভিসটা বিলেবল হবে কিনা, বিল করবো কিনা। হ্যাঁ হবে, যদি আমি এখানে টিক দেই তাহলে ওর রেট দেওয়া আছে, এই সার্ভিসটার রেট দেওয়া আছে পার আওয়ার 100 টাকা। প্রোডাক্টের সার্ভিস যখন তুলছি তখনই ওখানে ওর কি বলে এটার সেল রেট দেওয়া আছে, কত টাকায় সেল করবো, সেল রেট হচ্ছে 100 টাকা। ওকে, আচ্ছা এখন ধরেন ডিউরেশন, এর কাছে ডিউরেশন কত, ওই যে আমরা ওই যে লিখে আনছে কতক্ষণ কাজ করছে, টাইম শিট দেখে ওর ডিউরেশন দিলাম ধরেন কতক্ষণ, ধরেন 10 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এখানে নোটের মধ্যে আপনি আরো কিছু লিখতে পারেন। এখন দেখেন সামারি বলতেছে 10 ঘন্টা 18 মিনিট অ্যাট এত, এটা হলো 1030 টাকা। এইখানে আমি 10 ঘন্টা 30, আচ্ছা 10 ঘন্টা 30-এ 18 নিল কেন, এটা একটা ব্যাপার। এটা যদি আমি 5 দেই, এখন দেখেন 10 hours 15 মিনিট, আমি কি এখানে ভুল করছিলাম? 30 না দিয়ে ঠিক আছে, তাই তো বললাম দিলাম 30, ভুল 18, আমি ভুল করে 18 লিখছিলাম। আচ্ছা এখানে সামারিতে দেখেন 10 ঘন্টা 30 মিনিট 100 টাকা করে, 1050 টাকা হবে বিলেবল আইটেম। ঠিক আছে, এইটা আপনি সেভ করেন। তাহলে কি হলো বলেন তো, আমার এই স্টাফটা, আমার পার্মানেন্ট স্টাফটা, ওই যে একটা টাইম শিট নিয়ে আসছে, এটা হলো মিস্টার বন্ডের কাছে, তাকে আমি পাঠিয়েছিলাম, সে একটা সেবা দিয়ে আসছে। আমার তো প্রোডাক্ট যেটা বিক্রি সাথে বিক্রি করা দেখাইছি, এটা হলো সার্ভিসের ক্ষেত্রে গেল। ওকে, এখন সে 5 ঘন্টা কাজ করে আসছে, তাকে আমি এখানে অ্যাপ্রুভ করতে পারি, এভাবে লিখে লিখে রেখে অ্যাপ্রুভ করতে পারি। অথবা যদি সিঙ্গেল টাইম শিট হয় তাহলে একবার এন্ট্রি দিয়ে ফেলতে পারি। এখন আসেন সিঙ্গেল টাইম শিট এন্ট্রি দিলাম, আর হচ্ছে এখন আমি উইকলি টাইম শিটও এন্ট্রি দিয়ে দিই। এটা ধরেন একজনের কাছে 1 সপ্তাহের জন্য পাঠাইছি, এটা হলো উইকলি টাইম শিট। ওকে, এই যে স্টাফ, এটাই উইক কত দেখেন, উইক 15 থেকে 21, এটা হবে না কারণ এটা ফিউচার ডেটে। আমি 8 থেকে 14 দিই, 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে উইক, সেই উইকের 1 সপ্তাহের ডাটা আমি এখানে এন্ট্রি দেবো। আমার কাস্টমার হচ্ছে বন্ড, নার্সিং কেয়ার সার্ভিস দিছি, পার আওয়ার 100 টাকা লেখা আছে। এখন ধরেন
কোনো কারণে ওর সাথে আমার ইয়া হয়েছে যে ভাই তোমাকে আমি ডিসকাউন্ট দেবো 90 টাকায়, তাহলে আপনি কিন্তু এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন, 90 টাকা দিতে পারবেন। তাহলে এর সাথে বিল হবে 90 টাকা করে। দেখেন এখানে রেট কমে গেছে, 945 হয়ে গেছে। ওকে, এখানে এখানে কি 8 তারিখে 10 ঘন্টা 30 মিনিট খালি অ্যাপয়েন্টমেন্ট ওই যে সিঙ্গেল টাইমটা দিছি না, হয়ে গেছে না? ওটা রয়ে গেছে। মানে 7 তারিখ বসে কারণ দিচ্ছে না? কারণ কারণ আমি যদি এখানে আবার কাস্টমার চেঞ্জ করে দিই তখন দেখবো এটা 0 হয়ে যাবে। দিচ্ছে এখন হাতে এখানে করতে ঘুরে ঘুরে বসে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন 8 তারিখ করছে, 9 তারিখ কতক্ষণ করছে, ধরেন 9 ঘন্টা। ওকে, এইভাবে করে আপনি দিতে পারেন। ধরেন মাঝখানের করে নেই, এটা করছে 12 ঘন্টা। দিচ্ছে একটা দিকে ঘুরে ঘুরে। হ্যাঁ, এখানে আবার ধরেন ওই যে অন্যখানে করছে বা এই বন্ডের কাছেই করছে উইকলি, এটা কিন্তু একটা উইকের, প্রতি উইকের, এটা আবার আর এক উইকের। এখন ধরেন একই উইকে এইখানে করছে সে 3 দিন, মাঝখানের এই 3 দিন করছে সে আর এক জায়গায়, মনে করেন আরেক কাস্টমারের কাছে। আরেক কাস্টমার কাছে। যেমন ধরেন আমি অ্যাড নিউ দেই, এর নাম দিলাম ধরেন আমি কুদ্দুস ভাই, হ্যাঁ। এখন এই 3 দিন তো করছে এখানে, ধরেন এখানে করছে ও 7 ঘন্টা, এখানে করছে ও 5 ঘন্টা, 5 ঘন্টা। একটু সেপারেট দিও। হ্যাঁ, এই যে রেট দেখেন, এই রেটটা আমি এখানে বসাবো। ও আচ্ছা, এখানে যদি আমি সার্ভিসটা ঠিক করে দেই নার্সিং কেয়ার, তাহলে এখানে অটোমেটিক রেট চলে আসবে। হ্যাঁ, আবার যদি ধরেন এ তো নার্স, কিন্তু একে দিয়ে ধরেন আমি অন্য কাজও করাই, কী কাজ করাই, ধরেন কেয়ার ফ্রম হেলথ এইড, এটা 300 টাকা, এই ধরনের এই কাজটাও জানি। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন এই রেট চলে আসছে, কিন্তু 12 ঘন্টায় এই রেট চলে আসছে। ঠিক আছে, এটা আপনি এখন 7 ক্লোজ দেন। তিন জায়গায় একটা প্রশ্ন হলো ভাই, এই যে তারিখ যে এইগুলো বিলিং গুলো হয়ে যাচ্ছে না? বিল হয়ে যাচ্ছে না এখানে নাকি? হ্যাঁ, এইটা কিন্তু ওই কাস্টমারের নামে এখন আপনার কাছে রিসিভেবল থাকবে, কাস্টমারের কাছে আপনি টাকা পাবেন। এখানে অন্য নিশ্চয়ের মধ্যে এদের এই বিভিন্ন ধরনের ডিডাকশন নাই। মানে কি ধরনের ডিডাকশন, স্টাফের না ক্লায়েন্টের? স্টাফ না, স্টাফ। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের ডিডাকশন থাকবে না গভর্নমেন্টের? না না, সেটা পরে, এটা হলো কাস্টমারের কাছে আপনি যে পাঠাচ্ছেন, ওই যে বললাম যে কেয়ার হোম থেকে ও যে হলো ওই যে সাগর করে বেঞ্চিগুলো ঠিকঠাক করে দেয়, এই কতক্ষণ কাজ করে এইটার বিল হচ্ছে। ওই যে কাস্টমারটা শুয়ে আছে ওখানে 8 ঘন্টায়, 8 ঘন্টায় এ ওখানে কি সার্ভিস দিচ্ছে সেটার বিল হচ্ছে। আর এর বেতন হবে একটু পরে, এনপিএস লিভ হবে একটু পরে। তার মানে এইখানে পেরোল প্রসেসে আমরা কাস্টমারের কাছ থেকে কতটুকু সার্ভিস দিচ্ছি এবং কতটুকু টাকা পাবো। ধরেন একটা তো প্রোডাক্ট নগদ টাকায় বিক্রি করলাম, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কী হবে, সার্ভিসটা আপনি এন্ট্রি দেবেন না এখানে, সেই সার্ভিসটা এন্ট্রি দেওয়া দেখেন। এবং যে কাস্টমারগুলো সিলেক্ট করতেছে সেই কাস্টমারের কাছে আমার কি হচ্ছে, অলরেডি অ্যাকাউন্টস পেয়েবল রেডি হয়ে থাকতেছে। আপনি দেখেন কাস্টমারে যাই, এই যে কাস্টমার, আচ্ছা 0 দেখাচ্ছে কেন? আনবিল ইনকাম উপরে দেখাচ্ছে কাস্টমার 6400। হ্যাঁ, ও আচ্ছা, আমি মনে হয় ওর নামে এন্ট্রি দিছি, কিন্তু এখন ওর নামে তো ইনভয়েস ক্রিয়েট করে নিই, এই জন্য এখানে আসতেছে না। আচ্ছা, তাহলে এটা আমি করে দেখাচ্ছি। মানে হয়েছে কি, আমি ওর নামে ওই যে ইয়ার মতো আর কি, এস্টিমেটের মতো হয়েছে, এখনো এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করেছি, এন্ট্রি দিয়ে আছে। এখন আসেন পেরোল কি বলে। ও কিনতে বলে দাঁড়া, না কিনেই দেখাবো। আচ্ছা, এখন এই জায়গা থেকে আপনাদেরকে আমি ওভারঅল একটা ধারণা দিই, এই পেরোলের ক্লাস পরের ক্লাসও হবে, অসুবিধা নেই, কারণ এটা এক ক্লাসে আপনাদের কনফার্ম হবে না। আপনি এখান থেকে আপনার এমপ্লয়ি অ্যাড করতে পারেন, আপনি এখান থেকে ভেন্ডর অ্যাড করতে পারেন, কন্ট্রাক্টর, আপনি সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি দিতে পারেন, উইকলি অ্যাক্টিভিটি দিতে পারেন। এই পেরোলের যে কাজ, এই কাজটাই করবো আমরা ম্যানুয়ালি। পেরোলের কাজ করতে গেলে ওরা আলাদা টাকা দিয়ে কিনতে হবে।
আপনি যেটা করবেন, আপনার ক্লায়েন্টকে আপনি বুঝাবেন যে ভাই তোমার পেরোল আলাদা করে অ্যাডভান্স নেওয়ার দরকার নাই, মাসে $30 আলাদা করে দেওয়ার দরকার নেই, আমি তোমার পেরোল ম্যানুয়ালি করে দেবো। জানাবো। হ্যাঁ, জানাবো, একদম সেম আগের মতো। আচ্ছা, এখন রিভিউ টাইম। এই যে উইকলি সিঙ্গেলি টাইম যেটা রেখে কি টাইম শিট সেট করার পরে আপনি করবেন নাকি এই যে কাজ ছিল? না না, এইটা যখন আপনি স্টাফের নাম, কন্ট্রাক্টর সেট করবেন এবং কাস্টমার সেট করবেন তখন চলে যাবে, এটা আর দিতে হবে না। আচ্ছা, এখানে দেখেন স্ট্যাটাস কি দেখাচ্ছে, ওই যে কয়টা আমি অ্যাপ্রুভ করছি কয়টা অ্যাপ্রুভ করি নাই, সেটা কোথায় গেলে পাবো? সেটা পাবো হচ্ছে যে রিভিউ টাইম শিটে। এটা হয় কি, বিভিন্ন ধরনের স্টাফ থাকে, ওরা এগুলো এন্ট্রি দেয়, আর যে মালিক সে এই সপ্তাহ শেষে বসে বসে এটা অ্যাপ্রুভ করতে থাকে। অ্যাপ্রুভ করলে তখন এটা মানে আপনার সিস্টেমে চলে আসে। আচ্ছা, এটা এই পর্যন্ত বুঝছেন কি না? এগুলো সব আমরা একই সুতায় কাটবো, নো প্রবলেম। একটা হচ্ছে অ্যাড এমপ্লয়ি, অ্যাড কন্ট্রাক্টর, মানে এমপ্লয়ির মাধ্যমে আপনি সার্ভিস দিতে পারেন, আবার কন্ট্রাক্টরের মধ্যেও সার্ভিস দিতে পারেন। কন্ট্রাক্টরের মধ্যে সার্ভিস কীভাবে নেয় এটা কিন্তু আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে বললাম। কন্ট্রাক্টর আপনার অফিসে একটা কন্ট্রাক্টর হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে তো বললাম। আপনি কন্ট্রাক্টরের মধ্যে সার্ভিস দেন ভাই, মানে এই যে এমপ্লয়ি যেটা সেটা কন্ট্রাক্টর আন্ডার থাকবে না? না, এটা তো আপনার নিজের এমপ্লয়ি। কন্ট্রাক্টরের এমপ্লয়ি যাকে খুশি তারা পাঠাক, আপনি কন্ট্রাক্টরে ইনভয়েস করবেন, মানে বিল করবেন সোজা কথা। কন্ট্রাক্টর না, হ্যাঁ, ওখানে ক্লাকে যে কাজ করাইছে এটা আপনার দেখাতে হবে। আপনার দেখাতে হবে হচ্ছে আপনি কন্ট্রাক্টরে দিয়েছেন যে 3টা এমপ্লয়ি পাঠাবে, 3টা এমপ্লয়ি ওখানে গেছে কাজ করে চলে এসেছে, ওটা কন্ট্রাক্টর হিসাব, কন্ট্রাক্টর অন টাইম জব একজন এমপ্লয়ি হিসেবে কি করে? একজন এমপ্লয়ি। তো তার আন্ডারে মানে তার নামের আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, অনেকগুলো টাইম শিট এন্ট্রি হতে পারে। ওকে। আচ্ছা, এখন দেখেন সিঙ্গেল টাইম উইকলি। সিঙ্গেল টাইম বলতে বুঝেছি কি, কেয়ার হোমে একবার কাজ করে আসছে, আর একটা হলো ওই কেয়ার হোমে আমি 1 সপ্তাহের জন্য দিছি, বুঝছেন তো? এখন এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কি হবে, কাস্টমারের কাছে ইনভয়েস হবে। এখন আপনার এই যে স্টাফ, এই যে যাকে আপনি অ্যাড এমপ্লয়ি করছেন, নাম কি? এই যে কাস্টমারদের বোল্ড করলেন ভাই, হ্যাঁ এটা বেসিক্যালি ধর আপনার কেয়ার হোমে যে সার্ভিস প্রোভাইড করছেন, কেয়ার হোমে, তাহলে আপনার এই কেয়ার হোমের নামে ই করবেন না, কাস্টমার ঠিক করবেন না কেয়ার হোমকে, না তখন কেয়ার হোমে যদি একাধিক ই থাকে, মানে কি বলবো, নির্দেশন যদি দিতে ওখানে যদি একাধিক লোক থাকে, তাহলে কেয়ার হোমে ধরেন 50 জন লোক আছে, তাই না? 50 জনের জন্য 50 জন নার্স নিতে পারে। আপনি এখান থেকে 10 জন, 10 জন মিলে আপনি কাস্টমার ঠিক করবেন কি কেয়ার হোমকে না নাকি স্পেসিফিক ওই যাকে সার্ভিস না না, কেয়ার কেয়ার হোমকে? কেয়ার হোম। কারণ আপনাকে পেমেন্ট করবেন তো কেয়ার হোম আমি তো ইন্ডিভিজুয়াল কাউকে আমি চার্জ করবো না। না। আমি যে 10 জনকে দিচ্ছি, ধরেন অডলিতে আমি 10 জনকে দিচ্ছি, আমি বিল পাঠাবো অডলির কাছে। তাহলে আপনি যে বন্ড করবেন, বন্ড কি বেসিক্যালি একজনকে কাস্টমার তো না না, ওটা আমি সিঙ্গেল কাস্টমার হিসেবে ধরছি। বন্ড একটা কেয়ার হোমও হতে পারে, কোনো অসুবিধা নেই, আমি ওটা এমনি সিঙ্গেল ব্যক্তি হিসেবে ধরে রেখেছি। আচ্ছা, এই যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত এখানে থাক, এটা মাথায় রাখেন। এখন এটা আমরা পরে জোড়া দেবো কেমন করে, সেটা আগের কাজটাকে করে আসি। ধরেন, ও আপনাদেরকে ইউএস এর পে স্লিপ তো দেখাইছিলাম না আগে, সে দেখছেন জেরোতে। আমি যেটা করি ইউকেরটা করি জেরোতে, আর ইউএস এরটা করে দেখাই হচ্ছে কি বলে, আমি কানাডা ইউএসএ ইউকে কি আপনারা তো দেখছেন ওটা আগে আসার কারণে, ক্লাসে তো আর ওটা হয়নি। না না ওটা এই ইউরোপে দেখছি। এখন আসেন আপনাকে ওই যে মেগানে হলিস, যে ধরেন একটা স্টাফ যে কাজ করতেছে আপনার, সেই স্টাফের যে পে স্লিপ বেরোবে, এইচআর বা আপনি যে একটা পে স্লিপ দিবেন, এই পে স্লিপের কিন্তু সারা দুনিয়ায় নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। আপনার কোম্পানিতে আপনি যে আলাদা একটা ফরম্যাট বানান, ওটাই ফরম্যাট। বাট বেসিক কিছু জিনিস আছে যেগুলো ধরেন ইউএসএ বা ইউকেতে ফলো করে। হ্যাঁ, ফলো করে। হ্যাঁ, যে ওই ইনফরমেশনগুলো থাকতে হবে। এখন আপনি ওই ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার মতো করে কিন্তু একটা বানাইতে পারেন। আমরা এই জন্য বেসিকটা দেখবো, বেসিকটা শিখবো, যাতে ধরেন চেহারা যেমনই হোক আপনার, হ্যাঁ এটা পাওয়া যায়। এখন ধরেন আমরা একটা পে স্লিপ ওপেন করলাম, এটা হচ্ছে ইউএস এর পে স্লিপ, বা ইউএসএ তে
বেসিক্যালি এই ধরনের পে স্লিপ ফলো করা হয়। ওকে, দেখেন এখানে বলছে পেরোল ডিটেল রিপোর্ট, যেটা এখন দেখেন টাইম শিট এন্ট্রি ওটা ওই পর্যন্ত থাকবে, ওটা আবার পরের ক্লাসে এসে এটার সাথে অ্যাড করুন। আচ্ছা, এখানে দেখেন ধরেন একটা স্টাফ কাজ করছে, বা আপনার কাছে, আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার কাছে পে স্লিপ আসবে এইভাবে। এতক্ষণ ছিলেন এইচআরে, পেরোল প্রসেসে ছিলেন, ঠিক আছে, এখন এইচআর বাদ, এখন আসছেন আপনি অ্যাকাউন্টিং। এখানে ধরেন ইউএস এর একটা পে স্লিপ, তার মধ্যে দুইটা স্টাফের নাম লেখা, এই যে কলাম, এগুলো কলাম ধরেন আপনি, হ্যাঁ, কলাম এতে আছে দুইটা স্টাফের নাম, জেমস বান্টা, অ্যানি কর্ন। আবার এই যে নিচে এসে দেখেন এই দুইজনের যে টোটাল, এখানে বলছে কি টোটাল, এই নিচের ঘরটা হচ্ছে টোটাল, হ্যাঁ, এই দুইজনের যে টোটাল সেটা চলে আসছে এই নিচে। কিভাবে আসছে? হ্যাঁ, এখন এই কলাম এখানে কয়টা আছে? 1 2 3 4 5টা কলাম। এই 5টা কলামে কি কি আছে এটা একটু দেখি। প্রথমে আছে হচ্ছে দুইটা স্টাফের নাম, এবং এখানে দেখেন নেট 1390.25, আর এইটা হচ্ছে তার টোটাল ইনকাম। টোটাল ইনকাম থেকে কিছু ডিডাকশন গেছে, বাদ গেছে, গিয়ে তার নেট স্যালারি আছে, সে হাতে পাবে 1390। তার মানে প্রথম যে কলামটা, এই কলামে আছে মূলত একটা সামারি, তার নাম, সে কত টাকা পাবে, পে ডেট, কবে দেওয়া হবে, এটা দেওয়া হবে হচ্ছে 25/6/2022 দেওয়া হবে, আর এই অ্যানিকর্নেরটাও 25/6/2022 দেওয়া হবে। এবং এইটাকে কি বলতেছে দেখেন, 5/3/2022 থেকে 5/9/2022, এটা কিন্তু একটা সপ্তাহ, একটা সপ্তাহ না, 3 থেকে 9 একটা সপ্তাহ, কিন্তু এক সপ্তাহের যে পেমেন্ট, এই পেমেন্টটা দেওয়া হচ্ছে তাকে পরের মাসের 25 তারিখে, 9/5 পর্যন্ত। এই এক সপ্তাহের বেতন তাকে দেওয়া হচ্ছে পরের মাসের 25 তারিখে, পে ডেট, এই ডেটে সে টাকা পাবে। আর এই যে টোটাল যে সামারিটা করলো, এই সামারির ডিটেলটা আছে এখানে। এখানে বলতেছে কি দেখেন, পে আওয়ার অ্যামাউন্ট, তার মানে এই যে কলাম 2, এটা হলো কলাম 1 এ কি পেলাম, সামারি পেলাম। কলাম 2-তে কি পাবো, কলাম 2-তে পাবো হচ্ছে টোটাল স্টাফের আর্নিং। টোটাল স্টাফের আর্নিং যদি হয়, ধরেন এই জেমস বান্টার হয় 1900 টাকা, তাহলে আমি কোম্পানি হলে আমার টোটাল এক্সপেন্স হবে 1900 টাকা। ওর আর্নিং যা হবে আমি তো বেতন দেবো, ওর আর্নিং যা হবে আমার খরচও তাই। তাহলে এখানে দেখেন কি কি পাচ্ছি, রেগুলার পে 24 ঘন্টা কাজ করছে 1200 টাকা, রেগুলার কাজ সে 1200 টাকা পাবে। ওভার টাইম আছে 4 ঘন্টা 300 টাকা, হলিডে পে নাই, বোনাস আছে 400 টাকা, কোন একটা কারণে তাকে বোনাস দেওয়া হয়েছে, ভ্যাকেশন নাই, 0। তার মানে 12 আর 3 কত, 15, আর 4 1900 টাকা, এটা হলো তার ইনকাম। ঠিক তেমনিভাবে অ্যানি কর্ন, ও রেগুলার পে 24 ঘন্টায় পেয়েছে 600 টাকা, ওর রেট কম। একজন হয়তোবা নার্স, একজন হয়তোবা ওয়ার্ড বয়, হতে পারে এরকম, কারণ আমাদের একটা নার্সের রেট কমপক্ষে 25 পাউন্ড পার আওয়ার মিনিমাম, আর একটা কেয়ারার মানে ওয়ার্ড বয়ের পেমেন্ট হচ্ছে ওই যে 12.21 মিনিমাম। তো এর রেট হয়তো বা কম। এই ওভার টাইম করে দেখেন 4 ঘন্টা এ করে পাইছে হচ্ছে 600, 4 ঘন্টা এ করে পাইছে 200, সরি 300 আর 200। আর এর এখানে দেখেন পেইড টাইম অফ নাই, ভ্যাকেশন পে নাই, হলিডে পে আছে 8 ঘন্টা 200 টাকা, এর এখানে বোনাস আছে 300 টাকা। এ হলিডেতে কাজ করে নেই, এ হলিডেতে কাজ করছে, এই সব মিলে এর হয়েছে 1500 টাকা। তাইলে এখানে দেখেন, এখন টোটালটা দেখেন, কলাম 2-তে আছে কিন্তু এখন, ঠিক আছে, টোটাল দেখেন 1200 আর 600 রেগুলার পে, দুইজন মিলে রেগুলার পে হচ্ছে 1800। কোনো দেখাতে হবে না, আমি বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, আমরা মূলত হিসাব করবো টোটাল নিয়ে। আপনি অ্যাকাউন্টেন্ট, আপনার টোটাল কত টাকা বেতন দিচ্ছেন, এটা তো কথা। এখন আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার পার পার্সন করে আমার এন্ট্রি দিতে হবে, পার পার্সন এন্ট্রি দিলে কিন্তু আপনার রেটও চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন। আপনি টোটালটা এন্ট্রি দিলে ধরেন আপনি নিচ্ছেন $15 মনে করেন, আর 10টা স্টাফের যদি এন্ট্রি দেন, তাহলে আপনি বলবেন যে আমার $100, তুমি একই কাম আমাকে 15 বার করাচ্ছ কেন। ওকে, তো এখন দেখেন ওভার টাইম দুইজন মিলে 300, 200, 500, ঠিক এইভাবে যোগ করে করে
টোটাল দুইজনার টোটাল টাকা দাঁড়াচ্ছে 3,400 টাকা হলো ওর টোটাল ইনকাম। টোটাল ইনকাম যদি হয় 3,400, তাহলে আমার খরচ কত, কোম্পানির খরচ কত? 3,400। আচ্ছা, আর এখানে নেট, তার মানে 3,400 থেকে তার ডিডাকশন আছে, এগুলো কেটে কুটে দুইজন মিলে হাতে পাবে 2336.20। বুঝছেন? এখন আসেন ডিডাকশন কি কি আছে। তার মানে কলাম 1, এটা কিন্তু খুব জরুরি, এগুলো মনে রাখেন। কলাম 1-এ আছে হচ্ছে, কারণ এর মানে পেসলিপ আসলে একটু ভিন্ন চেয়ারের পেসলিপ আসলে আপনি তখন ভরকা যাবেন যেটা কেমন। প্রথমে আমরা দেখব এই কলাম, যেমন ইউকেটটা যখন আমরা করছি, ইউকেটটা কিন্তু কলাম আকারে ছিল না, ও ডিটেলটা ছিল উপরে বাম থেকে ডানে ছিল, তাই না? এখানে আছে কলাম 1-এ। কলাম 2-তে কি আছে? টোটাল ইনকাম। ইয়াতেও কিন্তু এরকম কলাম আকারে ছিল, বাট 3টা কলাম মিলে টোটাল ইনকাম ছিল, মনে আছে? ওই যে প্রি স্যাক্রিফাইস, পোস্ট স্যাক্রিফাইস, গ্র্যান্ড টোটাল, গ্রস টোটাল, গ্রস ছিল, এরকম মনে আছে? তো এরকম আর কি। টোটাল ইনকামটা আমরা পাবো ওর ইনকাম, অথবা টোটাল আমাদের এক্সপেন্সটা পাবো হচ্ছে কলাম 2-তে। কলাম 3-তে বলেই দিছে ও ডিডাকশন, তাই না? তার মানে ওর যে এই 1900 টাকায়, 1900 টাকা থেকে ওর মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ 95 টাকা যাবে ডিডাকশন। ওকে, আর এর অ্যানিকর্নের মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ 300 টাকা যাবে ডিডাকশন। তাহলে কলাম 3-তে পাইলাম ডিডাকশন। এখানে ধরেন আরও ডিডাকশন থাকতে পারে, আপনি যে পেস্লিপ হাতে পাবেন ওখানে ধরেন ট্রান্সপোর্ট অ্যালাউন্স ডিডাকশন, ফুড অ্যালাউন্স ডিডাকশন, অ্যাডভান্স পেমেন্ট ডিডাকশন, মানে আর একটা ধরেন একটা লোন নিছে, ওটা অ্যাডভান্স পেমেন্টে ধরেন প্রতি মাসে 100 করে ডিডাকশন হবে, এরকম অনেক ডিডাকশন পেতে পারেন। তার মানে কলাম 3-এ যা থাকবে এগুলো হচ্ছে সব ডিডাকশন, আর কলাম 4-এ গিয়ে থাকবে হচ্ছে ট্যাক্স। এটাও ডিডাকশন, এটাও ডিডাকশন, বাট এটা হবে গভর্নমেন্ট পাবে, এটা ট্যাক্স। কি ট্যাক্স বলছে? ফেডারেল ইনকাম ট্যাক্স। এখানে কিন্তু ট্যাক্স কয়েকভাবে হবে, একটা হলো ফেডারেল আছে, ফেডারেল, আর একটা হলো প্রভিন্সিয়াল। ফেডারেল মানে হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকার, আর প্রভিন্সিয়াল মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এখানে দেখেন বলছে ফেডারেল ইনকাম ট্যাক্স, তার মানে এই যে 1900 টাকা যে কামাইছে এখান থেকে 148 টাকা 97 পয়সা নিয়ে যাবে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপর বলছে সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি এই যে 111.91। এখন এই সোশ্যাল সিকিউরিটি কি? আমরা যেমন ইউকেতে পাইছিলাম এনআই, ন্যাশনাল ইন্স্যুরেন্স, এখানে ইউএসএতে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। ওর কাছ থেকে টাকা নিয়ে 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 সারা জীবন রাখবে, ও যখন বুড়া হয়ে যাবে তখন ওখান থেকে ওরা খাওয়া দেবে। বুঝছেন? এরপর আসেন মেডিকেয়ার। মেডিকেয়ার, মেডিকেয়ার আর মেডিকেল ইন্স্যুরেন্স দুটো কিন্তু আলাদা জিনিস। আপনি একটা মেডিকেল ইন্স্যুরেন্স করছেন, এই মেডিকেল ইন্স্যুরেন্সটা আপনি একটা অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙলো, ও টাকা দিয়ে আপনার হাত ঠিক করে দেবে। আপনার হঠাৎ করে ফুসফুস নষ্ট হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দিয়ে আপনার অপারেশন। আর এই মেডিকেয়ার হচ্ছে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, হ্যাঁ আগে পাওয়া যাবে। আর মেডিকেয়ার হচ্ছে বুড়ো হওয়ার পরে, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন বাকি সারা জীবন যে আপনার হাত পা টিপে দিবে সেটা হচ্ছে মেডিকেয়ার। এখন দেখেন এখানে বলছে এনসি ইনকাম ট্যাক্স। এখন এই এনসি ইনকাম ট্যাক্সটা কি জিনিস এটা আমরা একটু গুগল করে দেখি। এগুলো আমি ডিটেলে দেখাচ্ছি কেন, আপনারা তাহলে মানে বোঝাটা ভালো হবে। এনসি ইনকাম ট্যাক্স আমরা একটু সার্চ দেই, এনসি ইনকাম ট্যাক্স বলতে কি বোঝায়। দেখেন এখানে বলতেছে নর্থ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা একটা প্রভিন্স বা স্টেট, রাজ্য। আর একটা দেখেন বলতেছে এজেড ইনকাম ট্যাক্স। এজেড মানে কি? অ্যারিজোনা। এজেড মানে অ্যারিজোনা ইনকাম ট্যাক্স। তার মানে এখানে প্রভিন্স বা রাজ্য আসতেছে দুইটা, একটা হলো নর্থ ক্যারোলাইনার টাকাও কাটে, একটা হলো অ্যারিজোনার টাকাও কাটে। না, এখানে বিষয় হলো এটাতে ধারণা পাই আমরা আর কি, এটা এক্স্যাক্ট ধারণা মানে বোঝাটা মুশকিল। ধারণা পাই হলো সে হয়তোবা চাকরি করে, সে হচ্ছে অ্যারিজোনায়, আর তার বাড়ি হলো নর্থ ক্যারোলাইনায়। ওখানে যে থাকে ওখানেও সে ট্যাক্স দিতে হয়, এখানে যে চাকরি করে এখানেও ট্যাক্স দিতে হয়।
ইউকে, ইউএসএ, কানাডাতে কিন্তু ট্যাক্স হেভি হাই। বুঝছেন, আমার স্টুডেন্টের হাজব্যান্ড চাকরি করেন ইঞ্জিনিয়ার, উনি 42% ট্যাক্স দেয়। মানে $100 ইনকাম করলে 98 টাকা পকেটে ঢোকে, বাকি 42 টাকা চলে যায় ওনার ট্যাক্স। কিন্তু তারপর উনি হ্যাপি। কারণ কি? কারণ ওনার মনে করেন সব ফ্যাসিলিটি ফ্রি, বিদ্যুৎ বিল দেওয়া লাগে না ধরেন, এর মধ্যেই সব। তারপর ধরেন ট্রান্সপোর্ট, এরকম ইন্স্যুরেন্স, এরকম অনেক কিছু ওনার ফ্রি। বুঝছেন তো, এই জন্য ওরা কিন্তু ট্যাক্সটা দিয়ে ইয়ে পায়। আপনি আপনার যার যার গাড়ি আছে বা বাইক আছে, বাইকের ট্যাক্স দেন না? এআইটি দেওয়া লাগে না গাড়ির? এআইটি দেওয়া লাগে না? তো এআইটি দিয়ে আপনি কী সুবিধা নেন? আপনি সুবিধা নেন আপনার রাস্তাঘাট ঠিক থাকবে। এই যে গাড়ির থেকে যে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা যে ট্যাক্স নিচ্ছে, এগুলো কি সড়ক ও জনপথের উপর খরচ করা উচিত না? আপনার রাস্তা আছে, আপনি যে ট্যাক্স দেন, বাংলাদেশের মানুষ ট্যাক্স কেন দিতে চায় না? ট্যাক্স দিয়ে যে আপনি তার একটা রিটার্ন পাবেন, সুবিধা পাবেন, সুবিধাটা কই? আপনি যে ট্যাক্স দিবেন, ট্যাক্স দিলে আপনার হাসপাতালে গিয়ে ডাক্তার পাইতে হবে। আপনি পাবেন একটা ডাক্তার হাসপাতালে, সরকারি হাসপাতালে? ওর ডিউটি হলো সকাল 8টা থেকে দুপুর 2টা। সরকারি হাসপাতালে ডাক্তার ডিউটি কিন্তু সকাল 8টা থেকে 2টা। আর বাকি সময় যারা থাকে এরা হলো সব ইন্টার্ন, ওই যে ছোটোখাটো ডাক্তারগুলো থাকে আর কি, মাত্র এমবিবিএস পাস করে আসছো, কিছু জানে না, ইমার্জেন্সিতে থাকে। আর বাকি সরকারি হাসপাতালের ডাক্তারের ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টা। এর মধ্যে সে ওয়ার্ডে ভিজিট করবে, সে এসে তার চেম্বারে বসে আউটডোরে কিছু রোগী দেখবে, শেষ। 2টার থেকে শুরু হবে তার পার্সোনাল প্র্যাকটিস। হ্যাঁ, পার্সোনাল প্র্যাকটিস। সে ডায়াগনস্টিক সেন্টারে বসবে, রাত 11টা পর্যন্ত রোগী দেখবে। আমি ঢাকা মেডিকেলের এক প্রফেসর, হ্যাঁ, উনি বসেন হচ্ছে ইয়া থেকে ভুলতা গাউসে, তখন আমার বাসা ওইদিকে ছিল। আমি ওনাকে দেখাইতে গেছি, ওনার সিরিয়াল মানে ডাক্তার পরে দেখাবে, সিরিয়াল দিতে 1200 টাকা লাগে। 1200 টাকা দিয়ে আপনি সিরিয়াল নেবেন। আমার সিরিয়াল পড়লো হলো 97। মানে এভারেজ উনি 100টা রুগী দেখে 1200 টাকা করে। 100টা রুগী 1200 টাকা করে হলে কত টাকা হয় ভাই? মিনিমাম 1 লাখ টাকা উনি দিনে প্রাইভেট প্র্যাকটিসে বসে খাবেন। ডাক্তার যে খারাপ তাও না, ডাক্তার খুবই ভালো ডাক্তার। মানে উনি যেখানে টাকা নিয়ে যাচ্ছে তা না, আমি ওনার কাছে খুব ভালো চিকিৎসা পেয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওনার ওনার এই টাইমটা, এখন যদি আপনি ডাক্তারকে বলেন ওনার দিনে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, শুধু ওই জায়গায় বসে ওনাকে যদি বলেন যে আপনাকে 5 লাখ টাকা বেতন দেবো, আপনি পুরোপুরি দেখেন রাজি হবে? যার দিন ইনকাম 1 লাখ টাকা, ওনার তো ওখানে বন্ধ ছুটি কিছুই নেই, সারা মাসে 30 দিনই নেই। বরঞ্চ শুক্র শনিবার যেদিন ওনার হাসপাতাল ডিউটি নাই, ক্লাস নাই, ওই দিন উনি সারাদিন নেই, 200 রুগী দেখেন। বুঝছেন তো? যাই হোক, তো এখন হলো যে ট্যাক্সের ব্যাপারটা এরকম, আমরা দিই না কেন? এখন আসেন, তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এইটা হলো টোটাল, এই যে এমপ্লয়ি পেইড ট্যাক্স। এই যে কলাম 4-এ যত ট্যাক্স আছে, এই ট্যাক্সগুলো কাটবে কোথা থেকে? এমপ্লয়ির বেতন থেকে, ইনকাম থেকে। তারপর ডিডাকশন হবে, এই যে মেডিকেল ইন্স্যুরেন্স কাটবে এমপ্লয়ির বেতন থেকে। এখানে দেখেন এমপ্লয়ার পেইড ট্যাক্স, এই জিনিসটা কিন্তু এমপ্লয়ি আর এমপ্লয়ার আমরা কিন্তু জেরোর পেরোলেও পাইছিলাম, এটা কোম্পানি। তার মানে এই যে 1900 টাকা, মানে একে যে বেতন দিচ্ছি এটা হলো কোম্পানি এক্সপেন্স, আর এই যে এই পাশে যা আছে এটা হলো কোম্পানি এক্সপেন্স। এখানে দেখেন কি কি আছে, ফুটা এমপ্লয়ার, এফইউটিএ মানে কি? ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। মানে আপনি ইনকাম করে 10 টাকা দিবেন, এই 1900 টাকা ইনকাম করে 10 টাকা 83 পয়সা দিবেন, এইটাও বেকার ভাতা দিবেন। বিদেশে কিন্তু বেকার আছে প্রচুর, রাস্তাঘাটে থাকে, হোমলেস বলে এগুলো ভাতা পায়। তারপর সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, মানে আপনি আপনি আপনার এই স্টাফের ইনকামের উপর যদি 111 টাকা 91 পয়সা সোশ্যাল সিকিউরিটি হয়, তাহলে আপনাকেও ওই সমপরিমাণ টাকা দিতে হবে। মেডিকেয়ারও সেম, এই যে এরও আছে, এরও আছে। এখন দেখেন এনসি মানে আমরা নর্থ ক্যারোলাইনা দেখছি না? এখন এই যে এমপ্লয়ারের খরচ আছে নর্থ ক্যারোলাইনার, কিন্তু এজেড কিন্তু নাই। তার মানে এনসি নর্থ ক্যারোলাইনা হচ্ছে অফিস, ওর 2 জায়গায় ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ এখানেও এন্ট্রি আছে, এখানেও এন্ট্রি আছে। তাহলে মানে এমপ্লয়ারের এন্ট্রি খালি এক জায়গায়, আরেক জায়গায় নাই কেন? তার মানে অফিস হচ্ছে নর্থ ক্যারোলাইনা, এনসিতে নর্থ ক্যারোলাইনা, বুঝলেন? তাহলে সেম জিনিস আছে অ্যানি কর্নের ক্ষেত্রে। এখন আসেন টোটাল, ওটার ইনকাম হলো 3400,
টোটাল মেডিকেল ইন্স্যুরেন্স একজনের 300, একজনের 95, 395, তারপর ফেডারেল ইনকাম, এগুলো যোগ করেছে, দুজন মিলে যোগ করে এই ইনকাম। এখন এই যে 395 আর 668, এই দুইটার যোগ করে এই 34 থেকে বাদ দিতে হবে, 3400 থেকে, কারণ এই দুইটা কাটা যাবে স্টাফের বেতন থেকে। আর এই যে কলাম 5-এ যা আছে এটা তো কোম্পানি আলাদাভাবে দিবে, আলাদা খরচ। তার মানে এই যে 3400 থেকে 3400 এটা কোম্পানি খরচ। এই 3400 থেকে এই যে 395 কাটবে হলো মেডিকেল ইন্স্যুরেন্স, আর 668 কাটবে হচ্ছে সরকার, মানে এটা হলো ফেডারেল প্রভিন্স সব মিলে কেটে সে হাতে পাবে হচ্ছে 23, দুজন মিলে আর কি 2336.20। এর পাশাপাশি এই 3400-এর পাশাপাশি কোম্পানির খরচ আরও এক্সট্রা খরচ হচ্ছে 329। এখন এইটা আমরা এন্ট্রি দেবো, আমরা যাদের অ্যাকাউন্টের এন্ট্রি দেবো, এটা পে স্লিপ হাতে পেয়েছি, এটা এন্ট্রি দেবো কিভাবে, এটা এন্ট্রি দেবো জার্নালের মধ্যে। এখন এই জার্নালটা আমরা এন্ট্রি দেওয়ার আগে এটা আমরা একটা এক্সেলে করে নিব, যাতে ভুল ত্রুটি আমাদের এক্সেলেই ধরা পড়ে। এন্ট্রি দেওয়ার পরে ভুল করলে সেই ভুল খুঁজতে যায় আপনারা আরও মনে করেন যে অবস্থা খারাপ। আমি আপনাদেরকে এই পে স্লিপ দিব, হ্যাঁ চার্ট অফ অ্যাকাউন্ট সব অ্যাড করবো এন্ট্রি দেওয়ার সময়। হ্যালো, 1 ঘন্টা আগে শুনছিলাম টাঙ্গাই, বলছে আমি 6:30, 7টার দিকে ফোন দিব। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এক্সেলে এন্ট্রি দেবো কি করে সেটা করি। এই এক্সেলে এন্ট্রি দেওয়ার প্রথম হ্যাঁ, এই এক্সেলে এন্ট্রি দেওয়ার প্রথম যে সূত্র বা এই পেরোল অ্যাকাউন্টিং করার প্রথম যে সূত্র সেটা হলো প্রথম সূত্র হচ্ছে আমরা প্রথম যে অঙ্কগুলা ডেবিট করব, এই ডেবিট হতে হবে যেগুলো কোম্পানির সরাসরি খরচ, এক্সপেন্স হবে ডেবিট। তাহলে আমাদের সরাসরি খরচ কি কি আছে? সরাসরি খরচ আমরা এখন এটাতে চলে যাই। সরাসরি খরচ কি? কলাম 2 সরাসরি খরচ না, আর কলাম 5 সরাসরি খরচ। এখন কলাম 2-এ যা যা আছে আর কলাম 5-এ যা যা আছে এগুলো আমরা আগে ডেবিট করব, এটা হলো প্রথম সূত্র। তাহলে কলাম রেগুলার পে 1800, রেগুলার পে মানে কি? এটা স্যালারি, আর নেট যেটা এটা হচ্ছে রেগুলার পে, স্যালারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি স্যালারি অ্যান্ড ওয়েজেস 1800। কলাম 2-তে কি কি আছে? এরপর আছে ওভারটাইম, কলাম 2-তে কি আছে? ওভারটাইম 500, ওভারটাইম 500। হলিডে পে 200, কলাম 2-তে কি আছে? হলিডে পে 200। এরপর বোনাস 700, এরপর আছে কমিশন 200, বোনাস 700, কমিশন 200। তার মানে কলাম 2-তে যা যা আমার এক্সপেন্স আছে সেগুলো সব হেডগুলো আমি আগে ডেবিট করলাম। এখন আরেকটা ডেবিট করব কি? কলাম 5। কলাম 5-এ কি কি আছে? যেটা আমার সরাসরি খরচ। কলাম 5-এ যেটা এমপ্লয়ার না, তাহলে FUTF ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স আছে, এটা দুজন মিলে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার এমপ্লয়ার, NC SUI এমপ্লয়ার। তাহলে এখন এই হেডগুলো দেখেন, আমরা FUTA এমপ্লয়ার, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ার, মেডিকেয়ার, এগুলো আমি ডেবিট করছি। তার মানে এক্সপেন্স যা আছে কলাম 2 এবং কলাম 5 আমার এক্সপেন্স, এই দুটা ডেবিট। এক্সপেন্স কিভাবে বুঝলাম? একটা হলো স্টাফের ইনকাম, ইনকাম মানে তো আমার এক্সপেন্স, আর একটা হলো এমপ্লয়ারের ভাগে যেগুলো ট্যাক্স আছে সেটা আমার এক্সপেন্স। এখন আসেন এই ডেবিটের এগেনস্টে আমি ক্রেডিট করব কি? ক্রেডিট করব হচ্ছে
ক্রেডিট করব হচ্ছে যেগুলো ডিডাকশন আছে সেই ডিডাকশনগুলোর পেয়েবল করে ক্রেডিট করব। ওকে, ডিডাকশন হচ্ছে কলাম 3 আর 4, তাই না? ডিডাকশন হচ্ছে কলাম এই যে 3 আর 4। কলাম 2 তো আমার খরচ, কলাম 5 আমার খরচ, কলাম 3 এবং 4। তো কলাম 3 এ কি আছে? মেডিকেয়ার ইন্স্যুরেন্স। তার মানে এই যে মেডিকেয়ার ইন্স্যুরেন্স কি করব, আমি এই যে আমার খরচ থেকে কেটে আমার কাছেই রেখে দিব, এখনো দেই নাই, যার কারণে আমি মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল করে 395 করব। মেডিকেয়ার ইন্স্যুরেন্স পেয়েবল 395। ওকে, এখানে দেখেন 128 আর হচ্ছে টু বি পেইড টু ইন্টারনাল রেভিনিউ আইআরএস, এটার মধ্যে একটু তফাৎ আছে, আমি বলতেছি। এরপরে কি আছে? কলাম 2 শেষ। যদি এখানে আরো হেড থাকতো সেই হেডগুলো আমরা পেয়েবল করে বসাইতাম ক্রেডিটে। এরপর হচ্ছে ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল হবে 225। ফেডারেল ইনকাম ট্যাক্স পেয়েবল 225। এরপরে আসেন, এরপরে সোশ্যাল সিকিউরিটি 186, সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ি পেয়েবল 186। এরপর মেডিকেয়ার এমপ্লয়ি পেয়েবল, এটা কোথায় পাবো? কলাম 4 এর এই যে মেডিকেয়ার এমপ্লয়ি। এটা এমপ্লয়ি লিখতেছি কেন? এটা এমপ্লয়ির খরচ, আর এমপ্লয়ার মানে এটা আমার খরচ কোম্পানি। তারপর এনসি ইনকাম ট্যাক্স, এজ ইনকাম ট্যাক্স, এমডি ইনকাম ট্যাক্স, এনসি এজ এর এমডি, এইটা হলো কলাম 3। এখন এই যে নিচের এই কয়টা কি? নিচের এই কয়টা হচ্ছে এইখানে যে আমি আমার খরচ দেখাইছি, এই টাকা তো আমি এখনো আমার কোম্পানিকে দিই নেই। এই যেটা এক্সপেন্স আমার, যেটা কলাম 5 এর যেগুলো আমার এক্সপেন্স, ঠিক সবগুলোকেই আবার পেয়েবল করে আমি ক্রেডিট করব। দেখেন এফইউটিএ এমপ্লয়ার, এখানে এফইউটিএ এমপ্লয়ার পেয়েবল ক্রেডিট, ওই একই অ্যামাউন্ট। কারণ কি ভাই? কারণ হচ্ছে এটা আমি কেটে আমার কাছেই রাখছি, আমার টাকা কেটে আমার কাছেই রাখছি, কিন্তু এখনো দেই নেই, যার কারণে এটা পেয়েবল। হ্যাঁ, এটা পেয়েবলে আপনাকে হিট করাইতে হবে। তাহলে এই সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসিএসবি, দেখেন এই 4টাই পেয়েবল করে আমি আবার ক্রেডিট করছি। আর এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এই যে 2336.20, তার মানে নেট স্যালারি, এই নেট স্যালারি তো এখনো দেয়নি, যার কারণে এটাও পেয়েবল করে আমাকে ক্রেডিট করতে হবে। এখন দেখেন, এই যে আজকের ক্লাসের ভিডিও আমি এখনই দিয়ে দিব, প্লাস রেফারেন্স ভিডিও দিব। এই যে জার্নালটা, এই জার্নালটা আপনারা নিজেরা করবেন এক্সেলে, এই ভিডিও দেখে দেখে দেখেই করবেন। এই যে এখানে দেখেন, এটা যে কলাম 3 এ যে আছে না মেডিকেল ইন্স্যুরেন্স, এই মেডিকেল ইন্স্যুরেন্স তো আমি স্যালারি থেকে কাটতেছি, বাট এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি পাবে, এইটা গভর্নমেন্ট পাবে না। এটার কোড হচ্ছে 128। ইউএসএ তে এই মেডিকেল ইন্স্যুরেন্সের কোড হচ্ছে 128, আর বাকিগুলো লেখাই আছে, বলেন এগুলো পাবে হচ্ছে আইআরএস। ইয়াতে আমরা যেমন এনবিআর বলি না, ওটা হলো আইআরএস। কানাডাতে বলে সিআরএ, কানাডিয়ান রেভিনিউ এজেন্সি। তো বাকি সব পাবে আইআরএস, শুধু এটা পাবে হচ্ছে 128 কোডে। কানাডার পে স্লিপে বলছিলাম, মনে আছে যে বিভিন্ন কোড দেওয়া থাকে, এই কোডে এত যাবে, ওই কোডে এত যাবে। তো আপনাদের ক্লাস শেষ আজকে, আপনাদের কাজ হচ্ছে, টাস্ক হচ্ছে এই একটা এক্সেল, এই এক্সেল দেখে, এই ক্লাসের ভিডিও দেখে, ওই পে স্লিপটা দেখে নিজে একটা বানাবেন। ক্লাসটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, কাজ করতে গেলে দেখবেন যে অনেক কিছু পেঁচা যায়। ওকে, আপনি যখন নিজে একটা বানাবেন, ভুল হোক অসুবিধা নেই, ভুল হলে আবার বানাবেন। মূল মন্ত্র বুঝছেন তো? এক্সপেন্স ডেবিট, আর বাকি সব পেয়েবল ক্রেডিট। তারপরে কি আছে দেখেন, তারপরে শুধু পেমেন্ট করে দেওয়া। এই যে এই পেয়েবলটা আমি ব্যাংক থেকে পেমেন্ট করে দিচ্ছি, তাহলে এই পেয়েবল এমন আমার ডেবিট, ব্যাংক থেকে চলে গেছে ক্রেডিট। এইটা আমি দুইটাই ইয়াতে দেখাচ্ছি। দেখেন এই যে বাকি যেগুলো আছে পেয়েবল, সেগুলোকে আমি ডেবিট করে ক্রেডিট করে দিচ্ছি। আমি কিন্তু এটা একটা জার্নালেই দেখাইতে পারছি। হ্যাঁ, এটা জাস্ট আমি দেখাচ্ছি কি স্যালারিটা আলাদা করে দেখাচ্ছি, আর গভর্নমেন্ট বা ইন্স্যুরেন্স কোম্পানি যা আছে এগুলোকে আলাদা করে দেখাচ্ছি। ওকে, এখন আপনারা যেটা করবেন, এই ক্লাসের ভিডিও দেখে
ওই যে ডাটা এন্ট্রি যা দেওয়ার ওই যে ইয়াতে টিমের মধ্যে একটু আগে কুইক যেটা দেখেছি ওইটা ওই পর্যন্ত থাকবে, এটাই পর্যন্ত করে আসবে। নেক্সট ক্লাসে তাহলে সবগুলো আমরা জোড়া দেবো। দেওয়ার পর আপনাদেরকে কানাডিয়ান একটা পে স্লিপ, ওই যে আপনারা তো আগেই দেখছেন মনে হয়, এই ক্লাসে সবার জন্য কানাডিয়ান একটা পে স্লিপ আবার বুঝাই দিয়া আবার এটা আপনাদেরকে দিয়ে দেবো, ওইটা আপনার নিজে নিজে করবেন। তাহলে ইউকেটাও কিন্তু আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ইউকে, ইউএসএ, কানাডা তিনটা যদি আপনি পারেন, মানে যদি আপনার কনসেপ্ট আপনার মাথায় ঢোকে, দুনিয়ার এমন কোনো পে স্লিপ নেই যেটা আপনি করতে পারবেন না, বুঝছেন? ফরম্যাট একই, ফর্মুলা একই, শুধুমাত্র মানে একটু একটু হেড কম বেশি হবে। এখানে দেখেন টোটাল কয়টা, প্রথম ইয়াতে যদি আমি প্রথম 2টা ঘর বাদ দেই, জার্নাল এন্ট্রির আপনার হেডই হবে 21টা প্রথম জার্নাল। জিনিসটা লেন্দি, কিন্তু একবার আপনার মাথায় ঢুকলে এবং এই কাজ করার লোক আপনি দেখবেন ফাইবার আপওয়ার্কে নাই। এখানে এইচআর পার্ট আসার জন্য পাইছেন, ওখানে এইচআর পার্ট নাই। তবে এইচআর পার্টটা ওখানে সামান্যই আছে, ইয়াতে কুইকবুকে যতটুকু আছে এটা খুবই সামান্য। আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করি ওই সফটওয়্যারটা হচ্ছে পেরোল প্রসেসিং সফটওয়্যার। ওই পলিসি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে শুধু আপনি ডাটা এন্ট্রি দিতে পারবেন, ওই এন্ট্রি দিয়ে ওই কাস্টমারকে আপনি ইনভয়েস করতে পারবেন। আর যদি আপনার ইয়ে করতে হয়, যে স্টাফ নিয়ে ইয়ে করতে হয়, স্টাফের যে আওয়ার, স্টাফ কতটুকু কাজ করছে, এই তথ্যটুকু আপনি কুইকবুক থেকে নিতে পারবেন। কুইকবুক থেকে বেশি কিছু করা যাবে না। আপনি আপনাকে কতগুলো সফটওয়্যার নাম বলি, ডিল, DEEL, ডিল, তারপর হচ্ছে আর কি আছে, ডিল হচ্ছে পেরোল প্রসেসিং সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর আপনি একটা টিউটোরিয়াল পর্যন্ত পাবেন না কোথাও, বুঝছেন? কোথাও যে ইউটিউবে নাই। ওদেরকে সাথে যোগাযোগ করবেন। আমার ক্যানাডিয়ান ওই স্টুডেন্টের জন্য যোগাযোগ করছিলাম, উনি ফোন দিছে যে আমাকে আমি এটা কিনবো, তো তোমার কোম্পানির নাম বলো, তোমার ইয়ে বলো, আমরা যাবো, গিয়ে তোমার কোম্পানি ভিজিট করে তারপর বেচবো। আমি বলছিলাম যে আপনি 2 মাসের জন্য একটা সাবস্ক্রিপশন কেনেন, আমরা একটা গুতাগুতি করে শিখতেই পারবো, সমস্যা নেই, ওরা সাবস্ক্রিপশনও দিবেন। অ্যাটলিস্ট আপনার কোম্পানি থাকতে হবে, গভর্নমেন্টের রেজিস্ট্রেশন থাকতে হবে, তারপর ওরা আসবে, ভিজিট করবে, তারপর ওরা ট্রেনিং দিয়ে আপনাকে শেখাই দেবে। আপনি আপনি চিন্তা করতে পারেন, আমরা যে সফটওয়্যারে কাজ করি, এই সফটওয়্যারে কি পরিমাণ ডাটা নিয়ে কাজ করা যায় এবং কি পরিমাণ ডাটা এন্ট্রি দেওয়া যায়, চিন্তার বাইরে। এগুলো ইউকেরই সফটওয়্যার, অ্যাক্সেস দাও আমাদেরকে এখান থেকে। কারণ আমাদের একটা পার্ট কি করে, এই যে ধরেন একজনকে বুকিং করলো যে তুমি অমুক কেয়ার হোমে 10 ঘন্টা কাজ করবা, সেটা সে যে স্টাফ, ধরেন কুদ্দুস ভাইকে আমি বললাম যে আপনি অমুক কেয়ার হোমে 10 ঘন্টা কাজ করবেন, তাহলে আপনার নামটা আমার এখানে স্টাফ হিসেবে তুলতে হবে। এই নামটা স্টাফ হিসেবে তুলতে গেলেই আছে মেলা ক্যাচাল। কি ক্যাচাল? ইউকেতে আপনার কাজ করার পারমিশন আছে কিনা, কাজ করার পারমিশন থাকলে কতক্ষণ আছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা, আপনার ব্যাংক ডিটেল আছে কিনা, ইউকেতে যে ব্যাংক ডিটেলটা আপনাকে দিতে হবে। তারপর আপনার এরকম 42টা ডকুমেন্ট লাগে, 42টা। এই 42টা ডকুমেন্ট ওই স্টাফ আমাদেরকে দেয় আমাদের সাথে কাজ করার জন্য। দেওয়ার পর আমাদের একটা টিম আছে, তারা সেগুলো ভেরিফাই করে। ভেরিফাই করার পর সেগুলো একটা একটা করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে সিস্টেমে ওই স্টাফের এগেনস্টে। এখানে দেখলাম না খালি স্টাফের নাম ইয়ে দিলাম হয়ে গেল, এত সোজা না। ওখানে একটা একটা করে স্টাফের ডকুমেন্টগুলো সব স্ক্যান করে করে আপলোড করে ই করে, করার পর সেটা আবার আমাদের টিমের কাছে আসে যে এই স্টাফটাকে দিয়ে আমি আগামী সপ্তাহে কাজ করাবো। আমাদের কাছে আসার পর আমরা আমাদের টিমের আরও 2জন আছে, তাদেরকে দিয়ে আমি ডকুমেন্টগুলো চেক করাই, 42টা ডকুমেন্ট চেক করো ঠিক আছে কি। অনেক সময় ভুলভাল ডকুমেন্ট দিয়ে ফেলে, তখন আমরা আবার ফেরত পাঠাই এটা ঠিক করে পাঠাই। যখন তার 42টা ডকুমেন্ট ঠিক থাকবে তখন তাকে আমরা অথরাইজ করি। অথরাইজ করলে সে আমাদের সিস্টেমে ঢুকে গেল, এখন তার নামে আওয়ার দেওয়া যাবে। আপনি তাকে না তুলে শুধু কাজ করা হলে সে জিন্দেগি তো পেমেন্ট পাবে। হ্যাঁ হ্যাঁ, ইউকে তো সব ইউকে।
তিনজন মালিকের একজন বাংলাদেশি, উনি বাংলাদেশে অফিস করছে শুধুমাত্র খরচ কমানো। ধরেন ইউকেতে একটা পার্মানেন্ট স্টাফের মান্থলি বেতন কমপক্ষে 2600 পাউন্ড, এটা হলো মিনিমাম 2600 পাউন্ড। 2600 পাউন্ড হলে আমাদের এখানে 4টা স্টাফ পাওয়া যায়। আমি বলি আপনি ইউকে অফিসটা এখানে বসে করাচ্ছেন। তো এরপর কি হলো, স্টাফ কাজ করে। এখন আসেন ক্লায়েন্ট, যে হোম, ধরেন নতুন একটা হোম সাথে কথা বলছেন, সেখানে দিবেন, সেই ক্লায়েন্টের ডকুমেন্ট লাগবে, তার সাথে টিওবি টার্মস অফ বিজনেস সাইন করতে হবে। আমরা এখান থেকে আমাদের একজন সাইন করে পাঠাবে, ওখান থেকে ওদের ডিরেক্টর লেভেলে একজন সাইন করে পাঠাইলো। টার্মস অফ বিজনেস হলো, সব রেট টেট ফিক্স হলো, ভাই তোমাকে আমি কত রেটে দিব, আমার স্টাফ আমি মাগনি নিতে পারি, কিন্তু তোমার কাছে আমার রেট হচ্ছে ধরেন 20 টাকা, 20 পাউন্ড। আমি এখন ওরে 1 টাকা দিয়ে নিই, আর 10 টাকা দিয়ে নিই, আর 19 টাকা দিয়ে নিই, সেটা তোমার দেখা যাবে, ও রাজি, ওকে 20 পাউন্ড। এরপরে তার আবার একটা রিপোর্ট আছে ইউকের, মানে গভর্নমেন্টের প্রতিটা কোম্পানির একটা রিপোর্ট আছে, ক্রেডিট সেফ রিপোর্ট বলে, যে ওই কোম্পানির অবস্থা কি, তাকে আপনি কত টাকা বাকি দিতে পারবেন, সে কোম্পানি টিকবে কি টিকবে না। হ্যাঁ, এই রিপোর্ট নিয়ে ধরেন এমন কোম্পানি পাইছে যাকে 10 লাখ পাউন্ড বাকি দেওয়া হবে, ওর অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, ওর কোনো সমস্যা নেই। আবার এমন কোম্পানি পাইছে যে ওকে 500 পাউন্ড দেওয়া যাবে। এগুলোর ক্ষেত্রে আমরা করি কি, ধরেন বড় কোম্পানির ক্ষেত্রে বলি যে তোমার মানে ডিউ ডেট থাকবে 1 মাস, তুমি 1 মাস পরে 1.5 মাস পরে তুমি টাকা দিবা, সমস্যা নেই। 100% আমার স্টাফকে যদি শুক্রবার পেমেন্ট না ঢোকে, স্টাফ মামলা করে দিবে, আপনি বলেন কি। আর যদি পেমেন্ট না ঢোকে, সেটা ওর কারণে ঢোকে নাই, ও হয়তো টাইম শিট দেয় নাই, ও হয়তো এই কাগজ দেয় নাই, তুমি দাও নাই, ভাই আমি কিভাবে দেবো, ওর সব দিছে, কিন্তু আপনি শুক্রবার ওকে পেমেন্ট দিতে পারেন নাই, আপনার কোম্পানি একদম 12টা বাজে দিবে। তখন ইউকে গভর্নমেন্ট দেখবে না যে ও বৈধ না অবৈধ, কিছুই দেখবে না, তখন ধরবে যে আপনি টাকা দেন। এগুলো ব্যাপারে কঠিন। যেমন আমাদের কোম্পানি থেকে প্রতি সপ্তাহে স্টাফ বেতনে যায় 1.5 কোটি টাকার উপরে, বাংলা টাকা হিসাব করি। হ্যাঁ, 4 সপ্তাহে, মাসের হিসাব যদি করি 4 সপ্তাহে, তাহলে ধরো আমরা 5 কোটি টাকার মতো আমার, বা 6 কোটি টাকার মতো আমাদের হচ্ছে স্টাফ পেমেন্ট দিই আমরা। এই 6 কোটি টাকার একটাও কিন্তু এখনো পাইনি, কোম্পানি কিন্তু এখনো পেমেন্ট করেনি, মানে হোম কিন্তু এখনো পেমেন্ট করেনি। তার মানে ধরেন একটা হোম যদি 2 মাস পরে পেমেন্ট করে, তাহলে কত টাকা ডিউ হয়ে যাচ্ছে। ভাই এটা তো ঠিক আছে, কিন্তু মানে কোম্পানির ওই পরিমাণ লিকুইড মানিও থাকতে হয় এইসব ব্যবসার ক্ষেত্রে। অথবা ব্যাংক দেয় টাকা, ব্যাংক এই টাকাগুলো যখন আপনার টিওবি আছে কনফার্ম আপনি টাকা পাবেন, তখন ব্যাংক টাকা দেয়, ব্যাংক ইনভেস্ট করে। যে ধরেন আপনার এখন ধরেন 10 কোটি টাকা এই সপ্তাহের বেতন, বা ব্যাংক বলে আমি তোমার 6 সপ্তাহের বেতন দিতে থাকবো, 6 সপ্তাহ তোমার টাকা রিটার্ন করতে হবে। কারণ 6 সপ্তাহের বেতন কত, ধরেন 20 কোটি টাকা, তুমি আমাকে পেমেন্ট করবে 21 কোটি টাকা। তা আপনি দেখলেন যে আমার টোটাল লাভ আছে 3 কোটি টাকা, আমি 1 কোটি টাকা দিয়ে তোমার সমস্যা নেই, আমার তো লিকুইড মানি লাগতেছে না, বুঝছেন। তখন এইভাবে ব্যবসাগুলো হয়। ওখানকার ম্যাক্সিমাম ব্যবসাতে, এই ধরনের ব্যবসাতে ইনভেস্ট করে হচ্ছে ব্যাংক। তখন নগদ টাকাটা দিয়ে দেয়, আপনি যখন পেমেন্ট পাচ্ছেন তখন ব্যাংক টাকাকে নিয়ে নিয়ে চলে যাচ্ছে, ওই ব্যাংকের মাধ্যমেই টাকা আসতেছে, বুঝছেন। তো আপনার যদি ধরেন 10 লাখ টাকা ইনকাম থেকে ব্যাংক 2 লাখ টাকা নিয়ে যায়, আপনার তো সমস্যা তো নাই, কারণ আপনার তো লিকুইড মানি লাগতেছে না। ওদিকের ব্যাংকগুলো হেভি ব্যবসা করে, এবার এটা কিন্তু রিয়েল ট্রেড, একদম ব্যবসায়ী। এগুলো ব্যবসা কিন্তু যে সুদি কারবারের মতো যাচ্ছে না, এগুলো একদম রিয়েল ট্রেড। ওই তোমার এখানে আমি ইনভেস্ট করতেছি, তোমার লাভ আসবে 3 কোটি, 1 কোটি আমার দিবা, বাস। এখানে তো ব্যাংকগুলো অনেক সময় 2 মাস 3 মাসও ওয়েট করে, ওই যে অনেক সময় ক্লায়েন্ট দেরি করে পেমেন্ট দিতে। তাহলে আমি আপনাদেরকে এই পে স্লিপ আর এক্সেল ফাইলটা দিয়ে দিচ্ছি। তাহলে আমি ক্লাসে শুরু করছিলাম হচ্ছে, আপনারা এই যে করতে পারছেন না, কি বলে, অ্যাকাউন্ট খুলতে পারছেন না, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে দিলাম। এইটা আপনারা রেডি করে, সবাই তার না এই কয়জন হচ্ছে এক্সেলটা রেডি করে একটু গ্রুপে দিবেন,
পারছি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে এসে এই এক্সেলটা বা এই জার্নালটা আপনি কুইক বুকে কীভাবে এন্ট্রি, এটাই দিছি যেটা দিছি এটাই, এই ভিডিও, এই পে স্লিপ, এই এক্সেল, আপনি এইটা দেখে ভিডিও দেখে খালি এক্সেল হ্যাঁ হ্যাঁ ওপেন বুকই করেন না আগে। পুরো এক্সেল দেখার দরকার নেই। দিব আগে ওপেন বুকটা করেন, আপনার কাছে পে স্লিপ অনেক আছে, দিব, নো প্রবলেম। এইটা আগে করেন, মানে ব্যাপারটা হচ্ছে কি আপনাকে এটা দেওয়ার কারণ হলো আপনাকে প্রসেসটা আপনার মাথায় ঢুকুক, প্রসেসটা মাথায় ঢুকলে তখন ধরেন আরও দিলে কোনো অসুবিধা নেই, পে স্লিপ আপনাকে অনেক দিতে পারবো, বুঝছেন। এইটা একটু আপনারা কয়জন, 3 2 5 জন, এই 5টা এক্সেল কিন্তু আমি একটু চাই দয়া করে, 5টা এক্সেল হোক দেরি হোক, আস্তে আস্তে 2 দিন 4 5 দিন ধরে করেন, করে 5টা এক্সেল আমাকে একটু দয়া করে দিন, ঠিক আছে। তাহলে ভিডিওটা অফ করে দিই।